हेलो फ्रेंड्स, वेलकम बैक अगेन टू योर चैनल वाक विथ मी। डियर फ्रेंड्स, आज আমরা টেক্সট সিরিজের ক্লাস নাম্বার 10 নিয়ে হাজির হয়ে গেছি। আমরা আজকে পড়ব আর্মস অ্যান্ড দ্য ম্যান পার্ট 8 অ্যাক্ট 2। তো ফ্রেন্ডস, অলরেডি 7টা পার্ট আর্মস অ্যান্ড দ্য ম্যানের দেয়া হয়েছে। লাস্ট যে পার্টটা ছিল 7 নম্বর পার্ট, এটা অনেক আগে আমি দিয়েছিলাম, তখন মাদ্রাসা এক্সামের জন্য আমি পড়াচ্ছিলাম তোমাদের। তো সেখানে 7টা পার্ট আমরা পড়ে ফেলেছি। অ্যাক্ট 1 কমপ্লিট করে দিয়েছিলাম, অ্যাক্ট 2 স্টার্ট হয়ে কিছুটা পড়েছিলাম আমরা, তারপর থেকে আজকে আমরা পড়ব। তো যারা সেই 7টা পার্ট দেখোনি, অবশ্যই আগে 7টা পার্ট দেখে নাও তোমরা আর্মস অ্যান্ড দ্য ম্যানের, তারপরে আজকে আমরা শুরু করতে চলেছি। তো যেহেতু অনেক দিন পরে, প্রায় 1.5 বছর কাছাকাছি হয়ে গেছে আমাদের সেই ভিডিওটা দেওয়া হয়েছে, তো এখন আবার আমরা শুরু করতে চলেছি এটাকে। তো সেই জন্য একটু রিভাইজ প্রয়োজন আমাদের। আর যারা একেবারেই পড়োনি আর্মস অ্যান্ড দ্য ম্যান, এখনও শুরু করনি, এখান থেকে স্টার্ট করতে চাইছো, তাদের জন্য এটা উপকারী সিদ্ধ হবে। তো আমি একটু রিভাইজ করে দিচ্ছি তোমাদের, ছোট করে, বেশিক্ষণ সময় লাগবে না। 1885 সাল, সেই সময়ে সার্বো বুলগারিয়ান যুদ্ধ হচ্ছিল। সার্বিয়ার সঙ্গে বুলগারিয়া, দুটো দেশ, দুটি হচ্ছে ইস্ট ইউরোপের দেশ। তো এদের মধ্যে একটা যুদ্ধ হচ্ছিল, যেটাকে সার্বো বুলগারিয়ান ওয়ার বলা হচ্ছে। বেশ কয়েকটা সাকসেশনে, বেশ কয়েকটা সিরিজে যুদ্ধ হয়েছে, অনেকগুলো যুদ্ধ হয়েছে। লাস্ট যে ওয়ারটা হচ্ছে, যে ব্যাটেলটা শেষ হয়েছিল, সেটা স্লিপনিৎজা বলে একটা জায়গাতে হয়েছিল। তারিখটা হচ্ছে 19 নভেম্বর 1885। তো এটাকে বলা হচ্ছে দ্য ব্যাটেল অফ স্লিপনিৎজা। আর এইটাই হচ্ছে আমাদের এই আর্মস অ্যান্ড দ্য ম্যানের যে অ্যাক্ট 1, তার ব্যাকগ্রাউন্ড। ব্যাটেল অফ স্লিপনিৎজা, এটা শেষ যুদ্ধ হয়েছিল এবং এখানেই বুলগারিয়া জয়ী হয়েছিল সার্বিয়াকে হারিয়ে। কিভাবে হারিয়েছিল? সেখানে একটা ক্যাভালরি চার্জ করেছিল বুলগারিয়ার যে সৈন্য, তোমার অশ্বারোহী সৈন্য, তার একটা যে রেজিমেন্ট, তার যে হেড মেজর সার্জিয়াস, সে মূর্খামির পরিচয় দিয়ে রাশিয়ান সৈন্যদের আদেশ অমান্য করে, রাশিয়ান যে অফিসার যারা লিড করছে বুলগারিয়াকে, তাদের আদেশ অমান্য করে সে অশ্বারোহী একটা রেজিমেন্টদের নিয়ে তরোয়াল নিয়ে আক্রমণ করে দিয়েছে। কাদের ওপরে? সার্বিয়ার একটা রেজিমেন্টের ওপরে, যেটা আর্টিলারি রেজিমেন্ট, অর্থাৎ গোলন্দাজ বাহিনী যারা মেশিন গান নিয়ে যুদ্ধ করছে, তাদের বিরুদ্ধে এরা তরোয়াল নিয়ে গড়াই চেপে আক্রমণ করে দিয়েছে এই মূর্খ সার্জিয়াস যে। কারণ এর মধ্যে একটা রোম্যান্টিক প্যাট্রিয়টিজম রয়েছে, দেশের জন্য লড়াই করব। সার্জিয়াসের মতে তোমার সোলজারিংটা কোনো একটা বিজনেস নয়, এটা অন্যান্য পেশার মতন নয় যেখানে আমাদের কিছু রুলস অ্যান্ড রেগুলেশন মেনটেন করতে হয়, না, এরকম কিছু নয়। যুদ্ধক্ষেত্রটা হচ্ছে শুধুমাত্র শৌর্য প্রদর্শনের জায়গা, শুধুমাত্র শক্তি প্রদর্শনের জায়গা, দেশের জন্য লড়াই করার, জীবন দেওয়ার একটা জায়গা। তো এরকম একটা আইডিয়াল কনসেপ্ট, একটা রোম্যান্টিক সিভালরাস একটা কনসেপ্ট, মিডিভাল এজের একটা কনসেপ্ট সার্জিয়াসের মধ্যে রয়েছে। সেই জন্য সে রাশিয়ান অফিসারদের সমস্ত আদেশ অমান্য করে সে একেবারে মূর্খের মতন কি করেছে, গিয়ে আক্রমণ করে দিয়েছে গোলন্দাজ বাহিনীর ওপর। যে রেজিমেন্টটাকে লিড করছিলেন ক্যাপ্টেন ব্লাঞ্চলি, ইনি একজন সুইস সৈনিক, সুইজারল্যান্ডের। গোটা সার্বিয়ার যে বাহিনী, তাদের লিড করছে আবার অস্ট্রিয়ান বাহিনী, যারা তারা অস্ট্রিয়ান সৈনিকরা। তো এই সার্বিয়ানদের মধ্যে এবং অস্ট্রিয়ানদের মধ্যে একমাত্র একজনাই ছিলেন যিনি সুইস, তিনি হচ্ছেন ক্যাপ্টেন ব্লাঞ্চলি। তিনি লিড করছিলেন সেই আর্টিলারি যে তোমার রেজিমেন্টটা, গোলন্দাজ বাহিনী, তাদের ওপর আক্রমণ করে দিয়েছে সার্জিয়াস যখন। এটা খুবই হাস্যকর ব্যাপার একটা, কারণ নিমেষের মধ্যে মেশিন গানের সামনে উড়িয়ে যাওয়ার কথা। কিন্তু সার্জিয়াসের ভাগ্য এত ভালো ছিল, আর এই তোমার সার্বিয়ান সোলজারদের ভাগ্য সেই সময় খারাপ চলছিল। সেই জন্য কি ঘটেছে, মানে একটা দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে গেছে, যে অ্যামিউনিশনটা রয়েছে, মানে এই মেশিন গানের যে বারুদ, সেটা ভুল বারুদ চলে এসেছে, অর্থাৎ রং অ্যামিউনিশন পাঠিয়ে দিয়েছে সেখানে। সেই কারণে 10 মিনিটের জন্য তারা আর গুলি চালাতে পারেনি। সেই জন্য কি হয়েছে, এই বুলগারিয়ান সোলজাররা জিতে গেছে, সার্জিয়াসরা জিতে গেছে ওই ক্যাভালরি চার্জ করে। এবার কি ঘটনা ঘটছে, এটা 19 তারিখের কথা বলছি, 19 নভেম্বর 1885। এরা এবারে কি করছে, এই যে যারা পালিয়েছে সেখান থেকে, সার্বিয়ান সেনারা, আর্টিলারি অফিসাররা সব পালিয়ে যাচ্ছে, ব্লাঞ্চলিও পালিয়েছে। এদের বুলগারিয়ান সেনারা ওই ঘোড়ায় চেপে, অশ্বারোহী বাহিনী, তারা তাড়া করে নিয়ে আসছে। ঘটনাটা ঘটছে কোথায়? ঘটনাটা ঘটছে বুলগারিয়া যে দেশটা রয়েছে ইস্ট ইউরোপের, তারই কোনো একটা টাউনেতে ঘটছে, কিন্তু টাউনটার নাম উল্লেখ করা নেই আমাদের যে তোমার ড্রামাটাতে। যাই হোক, ড্রাগোম্যান পাস মানে একটা পথ, সেই ড্রাগোম্যান পাসের কাছাকাছি কোনো একটা জায়গাতে বালকানস মাউন্টেনও দেখা যাচ্ছে, সেই টাউনটা থেকে দেখা যায় কিছুটা দূরে। তো
তো এটা সেরকম একটা সেটিংয়ে ঘটছে, কিন্তু টাউনটার নাম কোথাও বলা নেই যে কোন টাউনে অ্যাকচুয়ালি ঘটছে ঘটনাটা। যাই হোক, তো সেই টাউনের ভিতরে তখন মানে তোমার রাত হয়ে গেছে, সেই টাউনের ভিতরে একদম তাড়া করে নিয়ে এসে ঢুকে গেছে, মানে সার্বিয়ান সেনারা সব পালিয়ে যাচ্ছে, পালিয়ে আর ওই যে বুলগারিয়ান যে সৈন্য অশ্বারোহী বাহিনী তারা সার্বিয়ান সেনাদের মানে পলাতক যে সৈনিক তাদের তাড়া করে নিয়ে আসছে, তারা টাউনের ভিতর ঢুকে গেছে। এইবার মানে গুলিগালাজ চলছে। এবার কি ঘটছে, এই যে ক্যাপ্টেন ব্লাঞ্চলি যিনি একজন প্রফেশনাল সৈনিক, যিনি সার্বিয়ার হয়ে লড়াই করছিলেন, তিনি কি করেছেন, তিনি ভয়েতে প্রাণের ভয়ে কি করবেন, বাঁচার জন্য একটা তোমার দেখেছে একটা বড় বিল্ডিং রয়েছে, বাড়ি রয়েছে কারোর একটা, সেখানে ওয়াটার পাইপ ধরে উঠে পড়েছে। আর সেখানে যে জানলাটা ছিল সেই জানলার একটা তোমার যে খিল সেটা খোলা ছিল, সেই জন্য তিনি সেখান দিয়ে এন্ট্রি নিয়ে নিয়েছেন, ভেতরে ঢুকে পড়েছেন একটা রুমের, একটা বেডরুম। সেটা কার বাড়ি, সেটা হচ্ছে এই বুলগারিয়ার যে একটা একজন বড় উচ্চ পদস্থ একজন সৈনিক, একজন মেজর পেটকভ, তার বাড়ি সেটা। আর যে রুমটাই সে ঢুকেছে সেটা হচ্ছে মেজর পেটকভের মেয়ে রাইনার বেডরুম। সেখানে গিয়ে এন্ট্রি নিয়ে নিয়েছে ব্লাঞ্চলি। এবার তাদের দুজনের মধ্যে কি কথোপকথন হচ্ছে, ব্লাঞ্চলি কিভাবে যুদ্ধক্ষেত্রকে উপস্থাপন করছে, সার্জিয়াসের যে ওই যে ক্যাভালরি চার্জটা ছিল সেটা কতটা হাস্যকর ছিল এবং কতটা মূর্খামির পরিচয় সার্জিয়াস দিয়েছিল সেটার জন্য, সেইটার কথা ব্লাঞ্চলি বলছে। ব্লাঞ্চলি এও বলছে যে এর জন্য সার্জিয়াসের তো কোর্ট মার্শাল হওয়া উচিত। আর এদিকে সার্জিয়াস চায় যে তার এই জয়লাভের জন্য তার প্রমোশন হওয়া উচিত। ডিয়ার ফ্রেন্ডস, এই সার্জিয়াসের সঙ্গে রাইনার বিয়ে ঠিক হয়ে আছে, এরা বেট্রোথড। তো এবার কি হচ্ছে দেখো, রাইনার মধ্যেও সেই রোম্যান্টিক আইডিয়ালসগুলো রয়েছে যুদ্ধ সম্পর্কে, কারণ সামনাসামনি রাইনা কখনো যুদ্ধ দেখেনি, সেই জন্য সেও সার্জিয়াসের মতনই যুদ্ধক্ষেত্রকে কোনো একটা শক্তি প্রদর্শনের জায়গা ভাবে। একটা রোম্যান্টিক একটা আইডিয়াল কনসেপ্ট রয়েছে রাইনার মধ্যেও। এবার কি হচ্ছে, ব্লাঞ্চলির সঙ্গে যখন সে সাক্ষাৎ তার হচ্ছে, সে যুদ্ধের যে ভয়াবহতা, তার যে কী কঠিন পরিস্থিতির মধ্যে সোলজাররা সেখানে যুদ্ধ করে, তারা থাকে কিভাবে, জীবন যে কত কঠিন হতে পারে একটা সৈনিকের, তার প্রথম সম্মুখীন হচ্ছে রাইনা এই ব্লাঞ্চলির মাধ্যমে। তো ফার্স্ট একটা এভাবেই কেটে যাচ্ছে আমাদের। আমরা দেখছি শেষে কি হচ্ছে, ব্লাঞ্চলিকে ধরার জন্য সৈনিকরা আসছে, রাইনা তাকে বাঁচাচ্ছে, তাকে আড়াল করছে রাইনা। তারপরে আমরা দেখতে পাচ্ছি ব্লাঞ্চলিকে সে বলে যাচ্ছে আমি আমার মাকে ডাকতে যাচ্ছি, তুমি কিন্তু একদম ঘুমিয়ে পড়ো না। তো ব্লাঞ্চলি কারণ খুবই ক্লান্ত, সে দুদিনও তার শান্তিপূর্ণভাবে ঘুম হয়নি, কখনো সে ঘুমোতে পারে না যবে থেকে সে মানে যোগদান করেছে এই তোমার সৈন্যে। তো এবার রাইনা তার মাকে ডাকতে যাচ্ছে, মিসেস পেটকভকে, আর অলরেডি ব্লাঞ্চলি ঘুমিয়ে পড়েছে তার বিছানাতে। যখন মিসেস পেটকভ আসছেন, তিনি দেখছেন যে ব্লাঞ্চলি ঘুমোচ্ছেন, তিনি তাকে ডাকার চেষ্টা করছেন যে উঠুন করে। আর রাইনা তখন বলছে যে ডোন্ট মামা, পুয়ার ডার্লিং ইজ অন আউট, লেট হিম স্লিপ। তো তখন তার মা অবাক হয়ে যাচ্ছে, পুয়ার ডার্লিং, কী বলে ডাকলে তুমি ওকে? তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে রাইনার হৃদয়ে কিন্তু এই ব্লাঞ্চলির প্রতি একটা অ্যাফেকশান অলরেডি তৈরি হয়ে গেছে। এই যতক্ষণ তারা ওই রুমের মধ্যে ছিল 1-1.5 ঘন্টা, সেই সময়টার মধ্যেই কিন্তু তার মধ্যে একটা ব্লাঞ্চলির প্রতি একটা ভালোবাসা কিন্তু জেগে গেছে অলরেডি রাইনার হৃদয়। এরপরে সেকেন্ড অ্যাক্ট শুরু হচ্ছে। সেকেন্ড অ্যাক্টটা শুরু হচ্ছে ঠিক এর প্রায় 3.5 মাস থেকে 4 মাস পরে শুরু হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে টাইমটা হচ্ছে তোমার 6 মার্চ 1886, 1886, 6 মার্চ। সেটা আমরা দেখছি যে মেজর পেটকভের যে বাগান রয়েছে, গার্ডেন রয়েছে বাড়ির একদম গায়েতেই সেই বাগানটা। তো একটা সাইডে দেখা যাচ্ছে যে ওয়ালটা বাড়ির দেখা যাচ্ছে, আর অপোজিট সাইডে আমরা দেখছি যে একটা স্টেবল রয়েছে, একটা তোমার অশ্বাগার রয়েছে যেখানে ঘোড়া রয়েছে অনেক। তো এবার তার মাঝে, গার্ডেনের মাঝে একটা টেবিল রাখা আছে, সেখানে 2টো চেয়ার রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে একজন বাড়ির কাজের মেয়ে তাদের, যার নাম হচ্ছে লুকা, সে সেখানে কাজ করছে, এটা দেখাচ্ছে। আর তারপরেই আমরা দেখতে পাচ্ছি যে নিকোলা বলে একজন কাজের লোক আসছে সেখানে। তো মিডল এজেড একজন ম্যান এই নিকোলা। তো এই লুকা আর নিকোলার মধ্যে একটা কথোপকথন আমরা সেকেন্ড অ্যাক্টের শুরুতেই দেখেছি। আর এটা কবে শুরু হচ্ছে আমি তোমাদের আগেই বললাম, 1886, 1886, 6 মার্চ, 6 মার্চ শুরু হচ্ছে। যুদ্ধ শেষ হয়ে গেছে 3 তারিখে, মার্চের 3 তারিখে চুক্তি স্থাপন হয়েছে, এদের মধ্যে একটা শান্তি চুক্তি হয়েছে, পিস ট্রিটি হয়ে গেছে। মেজর পেটকভ বাড়ি ফিরছেন 6 তারিখে। তিনি এসে তার স্ত্রীকে জানাচ্ছেন যে 3 দিন আগেই পিস ট্রিটি আমরা করে নিয়েছি সার্বিয়ার সাথে। এতটা আমরা পড়েছি। এবারে মেজর পেটকভ তার স্ত্রীকে জিজ্ঞাসা করছেন যে তুমি কেমন আছো। সে বলছে সবই ঠিক আছে, শুধু আমার সেই যে পুরনো গলার ব্যথা সেটা নিয়ে আমি খুব ভুগছি। তখন মেজর পেটকভ তাকে বলছে যে ও তোমার গলার ব্যথা হচ্ছে ওই তুমি প্রত্যেক দিন স্নান করো সেই কারণে,
এই কারণেই তোমার গলার ব্যথা হয়েছে। তো এতটা আমরা পড়েছিলাম। তো তোমরা একটা টেক্সট বুক নিয়ে নাও, যে কোনো একটা টেক্সট বুক রাখো যেখানে আর্মস অ্যান্ড দ্য ম্যানের টেক্সটটা তোমরা পাবে। 1-2 চলে এসো, 1-2তে 2-3 পাতা তোমরা পড়ে চলে এসো, দিয়ে দেখতে পাবে এখানে পেটকপের স্পিচ দেখো আছে, যে পেটকপ বলছেন অ্যান্ড হাউ হ্যাভ ইউ বিন মাই ডিয়ার, তার স্ত্রীকে জিজ্ঞাসা করছে যে কেমন আছো তুমি। ক্যাথরিন তখন উত্তর দিচ্ছে যে ও মাই ইউজুয়াল সোর থ্রোট দ্যাটস অল, ওই যে আমার সেই গলার ব্যথাটা, আর সব ঠিকই আছে, গলার ব্যথাটা নিয়ে খুব ভুগছি। পেটকপ তখন বলছে দ্যাট কামস ফ্রম ওয়াশিং ইউর নেক এভরি ডে আই হ্যাভ অফেন টোল্ড ইউ, আমি কতবার তোমাকে বলেছি এই যে প্রত্যেক দিন তুমি গলা ধোও, প্রত্যেক দিন স্নান করো, এই কারণেই তোমার এই গলার ব্যথা হয়। এই এতটা আমরা পার্ট 7-এ পড়েছিলাম। ডিয়ার ফ্রেন্ডস, আজকে আমরা শুরু করতে চলেছি, ফার্দার রিডিং আমরা করব এখানে পার্ট 8-এ। তো চলো দেখতে শুরু করো। ক্যাথরিন এবার অ্যান্সার দিচ্ছে, দেখো ক্যাথরিন কি বলছে, যে ননসেন্স পল, তো এর নাম হচ্ছে পল পেটকপ, মেজর পেটকপ হচ্ছে আসলে মেজর পল পেটকপ। তো কে বলছে যে ননসেন্স পল, আরে এটা কোনো কথা হলো যে স্নান করার জন্য গলায় ব্যথা হচ্ছে। পেটকপ তখন বলছে যে আই ডোন্ট বিলিভ ইন গোয়িং টু ফার উইথ দিস মডার্ন কাস্টমস। আচ্ছা, এই যে ব্র্যাকেটে যেগুলো লেখা আছে না, এই যে ধরো পেটকপ দিয়েছে, তারপরে ব্র্যাকেটে কিছু একটা লেখা আছে, এটা বার্নার্ড শ জানাচ্ছেন যে তিনি কি করতে করতে কোন অঙ্গভঙ্গিমায় এই কথাগুলো বলছেন। তো এইগুলো বিশেষ আমাদের পড়ার কোনো প্রয়োজন নেই, তবুও দুটো একটা জায়গায় যদি দরকার হয় আমি বলে দেবো। যেমন এখানে দেখো পেটকপের পরে লেখা আছে যে ওভার হিজ কফি অ্যান্ড সিগারেট, মানে তার হাতে কফি আছে, হাতে একটা সিগারেট রয়েছে, তো সেইটাকে নিয়ে তিনি বলছেন এটা। তো এটা আমাদের জানার তেমন কিছু প্রয়োজন নেই। তো যাই হোক, দেখো পেটকপ তখন কি বলছেন, যে আই ডোন্ট বিলিভ ইন গোয়িং টু ফার উইথ দিস মডার্ন কাস্টমস, এই যে তোমরা আধুনিকতা নিয়ে এই যে এত বাড়াবাড়ি করো এই মডার্নিজম নিয়ে, এইগুলো আমার একেবারেই পছন্দ না। অল দিস ওয়াশিং ক্যান বি গুড ফর দ্য হেলথ, ইট ইজ নট ন্যাচারাল, এই প্রত্যেক দিনের স্নান, প্রত্যেক দিন ওয়াশ করা নিজেকে, এইগুলো স্বাস্থ্যের জন্য একেবারেই ভালো নয়, আর এগুলো ন্যাচারালও নয়। এবার প্রশ্ন হচ্ছে যে আমাদের কাছে খুব এটা আশ্চর্য লাগছে যে প্রত্যেক দিন স্নান করা ন্যাচারাল নয়, এটা স্বাস্থ্যের জন্য ভালো নয়, এরকম কেন বলছে? এটা তো উল্টো বলা উচিত। অ্যাকচুয়ালি আমি তোমাদের প্রথমেই বলেছিলাম পড়ানোর সময়, যে সময়কার কথা হচ্ছে আর যে জায়গার কথা হচ্ছে, ইস্ট ইউরোপের যে কান্ট্রি বুলগারিয়া, সেই দেশটা কিন্তু এখনও আধুনিকতার ছোঁয়া পায়নি, মানে জাস্ট ট্রানজিশন পিরিয়ডে রয়েছে। যে ওয়েস্টার্ন যে কালচার, ওয়েস্টার্ন মডার্ন কালচার, সেই ওয়েস্টার্ন ইউরোপের কান্ট্রিগুলো অনেক উন্নত ছিল সেই সময়, তাদের যে মডার্ন কালচার সেগুলো ধীরে ধীরে প্রবেশ করছে এই বুলগারিয়া বা ইস্টার্ন ইউরোপের কান্ট্রিগুলোতে। বুলগারিয়া এতকাল টার্কিশ একটা তোমার ওদের কন্ট্রোলে ছিল, টার্কির কন্ট্রোলে ছিল, সেই জন্য এদের মধ্যে এখনও সেই মিডিভ্যাল এজের যে বারবারিজম, মধ্যযুগীয় যে বর্বরতা, তার মধ্যে দিয়েই এখনও এই দেশের বেশিরভাগ মানুষ চলছে, যারা এখনও মডার্নিটির ছোঁয়া পায়নি। তো পেটকপও তাদের মধ্যেই একজন, যার মধ্যে এখনও সেই বারবারিজমটা রয়েছে, যদিও তাদের লিড করছে সার্বিয়ান সোলজাররা। তাদের সংস্পর্শে এসে ধীরে ধীরে এরা মডার্নিটির ছোঁয়া পাচ্ছে, আধুনিকতা কি বুঝতে শিখছে এরা, কিন্তু এখনও পর্যন্ত এরা সেই বারবারিজমের যুগেতেই রয়েছে। সেই কারণে দেখো বলছে যে এই প্রত্যেক দিনের স্নান, এগুলো হচ্ছে সব বিদেশি কালচার, এগুলো ওয়েস্টার্ন কালচার, তোমরা এই সব মডার্নিটি নিচ্ছ, এটা আমি একেবারেই পছন্দ করি না, এটা অতিরিক্ত হয়ে যাচ্ছে। তারপরে সে কি বলছে দেখো এখানে, দেয়ার ওয়াজ অ্যান ইংলিশম্যান, এবারে এর একটা এক্সাম্পল দিচ্ছে এই যে মডার্নিটি কতটা লাফাবেল হতে পারে, কতটা এটা স্টুপিডিটি হতে পারে, তার একটা এক্সাম্পলও দিচ্ছে এখানে দেখো। দেয়ার ওয়াজ অ্যান ইংলিশম্যান অ্যাট ফিলিপ্পোপলিস, বলছে এই যে আমাদের এখানে একটা শহর রয়েছে ফিলিপ্পোপলিস, বুলগারিয়ারই এটা একটা শহর, সেই ফিলিপ্পোপলিসে একজন ইংরেজ ছিলেন, তার কথা বলছে। এই নামটা তোমরা ভালো করে নোট করো খাতাটায় বড় বড় করে, ফিলিপ্পোপলিস, এই যে শহরটা, এর উল্লেখ কিছুক্ষণ পরে আবার আমরা পাবো। এখান থেকে এখানে একটা বিশেষ কিছু বলবে এটা নিয়ে, তো আবার এর রেফারেন্স আসবে, সেই জন্য বলছি এটা নোট করে নাও, মনে রাখো। প্রশ্নও দিতে পারে এখানে যে ইংলিশম্যানের এক্সাম্পলটা দিয়েছিলেন মেজর পেটকপ, সে কোথাকার ছিল, কোন শহরের বাসিন্দা ছিল, তাহলে সে হচ্ছে ফিলিপ্পোপলিস। ফিলিপ্পোপলিসে একজন ইংরেজ থাকতেন, হু ইউজ টু ওয়েট হিমসেলফ অল ওভার উইথ কোল্ড ওয়াটার এভরি মর্নিং, প্রত্যেক দিন সকালে উঠে তিনি কি করতেন, হোয়েন হি গট আপ, যখন সকালে তিনি উঠতেন ঠান্ডা জল দিয়ে তিনি স্নান করতেন রেগুলার, এটা তার স্বভাব ছিল। ডিসগাস্টিং, আর এই বিষয়টা মেজর পেটকপের কাছে খুবই ঘৃণ্য লাগছে, খুবই নক্কারজনক লাগছে যে একজন মানুষ প্রত্যেক দিন সকালে ঠান্ডা জল দিয়ে স্নান করছে, কি ধরনের নোংরা কাজ এটা। এইবার সে এটার কি ব্যাখ্যা দিচ্ছে দেখো, মেজর পেটকপ বলছে ইট অল কামস ফ্রম দ্য ইংলিশ, এই সব এসেছে ওই ইংরেজদের কাছ থেকে। দেয়ার ক্লাইমেট মেক্স দেম সো ডার্টি দ্যাট দে
হ্যাভ টু বি পারপিচুয়ালি ওয়াশিং দেমসেলভস। বলছে এই যে ইংল্যান্ডের যে ক্লাইমেট, তাদের যে আবহাওয়া, তাদের যে জলবায়ু, সেটা এত নোংরা যে তারা প্রত্যেক দিন স্নান না করে থাকতে পারে না। ওই জন্য এইসব ইংরেজদের কালচার, তাদের প্রত্যেক দিন স্নান করতে হয়। এত নোংরা জায়গায় তারা থাকে, এত নোংরা আবহাওয়া তাদের, সেই জন্য তাদের প্রত্যেক দিন স্নান করতে হয়। লুক অ্যাট মাই ফাদার, এদিকে আমার বাবাকে দেখো, মানে মেজর পেটকপ তাদের কথা বলছে এবার, মানে বুলগারিয়ার কথা বলছে, এতক্ষণ ইংল্যান্ডের কথা হচ্ছিল, এইবার বলছে আমার বাবাকে দেখো। হি নেভার হ্যাড এ বাথ ইন হিজ লাইফ, তিনি সারা জীবনে কোনো দিন স্নান করেননি। মেজর পেটকপের যিনি বাবা, তিনি জীবনে কখনো স্নান করেননি। অ্যান্ড হি লিভ টু বি 98, তিনি 98 বছর জীবিত ছিলেন, কিন্তু এক দিনের জন্য তিনি স্নান করেননি। দ্য হেলদিয়েস্ট ম্যান ইন বুলগারিয়া, এবং শুধু যে জীবিত ছিলেন 98 বছর এটা নয়, তিনি বুলগারিয়া এই যে দেশ, তার মধ্যে সব থেকে স্বাস্থ্যবান মানুষ ছিলেন তার বাবা, এই মেজর পেটকপ। তো এখান থেকে কোশ্চেন আসতে পারে যে মেজর পেটকপের যে বাবা, তিনি কত বছর জীবিত ছিলেন? 98 ইয়ার্স, এবং তিনি জীবনেও একবারও স্নান করেননি। এবার দেখো কি বলছে, I don't mind a good wash once a week to keep up my position. মেজর পেটকপ বলছেন যে সপ্তাহে একদিন স্নান করা, এই এতটা পর্যন্ত আমি মানতে পারি। কারণ যে এবার এই যে স্নান করার কথা বলছে সপ্তাহে একদিন, এটা সুস্থ থাকার জন্য বলিনি, বলছে টু কিপ আপ মাই পজিশন, অর্থাৎ আমার যে পজিশন, সোশ্যাল স্ট্যাটাস, আমি হাই সোশ্যাল স্ট্যাটাসে বিলং করি। কারণ ইনি একজন মেজর হচ্ছে একটা রেজিমেন্টের যিনি হেড হন, সেই মানে রেজিমেন্টের হেডকে বলে মেজর। আর অনেকগুলো রেজিমেন্ট যখন এক জায়গায় হয়, তাদের যিনি লিড করেন, তাদের যিনি হেড, তাকে বলা হয় জেনারেল। একটা সৈন্যবাহিনীর যেটা হাইয়েস্ট লেভেলের যিনি অফিসার, তিনি হচ্ছেন একজন জেনারেল। তো মেজর পেটকপ যিনি, ইনি বলছেন যে আমি যে স্ট্যাটাসে রয়েছি, কারণ আমি একজন মেজর, এই হাই স্ট্যাটাসে থাকা একজন ব্যক্তির পক্ষে সপ্তাহে একদিন স্নান করা তার পজিশন মেনটেন করার জন্য যথেষ্ট, সপ্তাহে একদিনের বেশি করার দরকার নেই। বাট ওয়ান্স এ ডে ক্যারিং দ্য থিং টু এ রিডিকিউলাস এক্সট্রিম, কিন্তু রেগুলার প্রত্যেক দিন স্নান, এটা একেবারে হাস্যকর, এটা অতিরিক্ত বাড়াবাড়ি ছাড়া আর কিছু নয়। এই কথা শুনে তার স্ত্রী ক্যাথরিন, যিনি মডার্নিটির সংস্পর্শে এসেছেন, যে নিউ ফ্যাশন, আধুনিক যুগের এই সব ওয়েস্টের যে কালচার, ওয়েস্টার্ন যে ফ্যাশন, সেগুলোকে ফলো করছেন ক্যাথরিন, তিনি এটা শুনে কি বলছেন দেখো, যে ইউ আর এ বারবারিয়ান অ্যাট হার্ট স্টিল পল, যেটা আমি তোমাদের বলছিলাম। তিনি তার স্বামীকে বলছে যে পল, তুমি এখনও সেই বর্বর যুগেই রয়েছো, এখনও তুমি বর্বরই আছো তোমার মন থেকে। আই হোপ ইউ বিহেভড ইউর সেলফ বিফোর অল দোজ রাশিয়ান অফিসার্স। আমি তোমাদের আগেই বলেছিলাম, সার্বিয়া আর বুলগারিয়ার মধ্যে যুদ্ধটা হলেও বুলগারিয়াকে সাপোর্ট করছিল, বা অ্যাকচুয়ালি বুলগারিয়াকে লিড করছিল রাশিয়ান সোলজাররা। আর এদিকে যে সার্বিয়ান আর্মি ছিল, এই সার্বিয়াকে যারা রুল করছে, তারা হচ্ছে অস্ট্রিয়ান যে সোলজার, তারা। এই নাটকের মধ্যেই এক জায়গায় আমরা দেখতে পাবো যে বার্নার্ড শ বলবেন শেষে, যে অ্যাকচুয়ালি যুদ্ধটা এদের মধ্যে হয়নি, যুদ্ধটা এই রাশিয়া আর অস্ট্রিয়ার মধ্যেই হচ্ছিল। এরাই যুদ্ধটা লাগিয়েছিল, এরাই যুদ্ধটা করছিল, শুধুমাত্র এদের পিছনে গান রেখে এরা যুদ্ধটা করছিল। এবার দেখো, কারণ এই বুলগারিয়া যুদ্ধবিদ্যা কেমন, যুদ্ধের যে আর্ট, সেটা জানেই না। এরা গান পাউডার কী জিনিস, এরা এসব কিছুই জানে না। এরা শুধু ওই ঘোড়ায় চেপে অশ্বারোহী বাহিনী নিয়ে, তরোয়াল নিয়ে যুদ্ধ করতে জানে। তো এই যে বারবারিয়ান, তোমার বর্বর যে পলের কথা বলা হচ্ছে মেজর পেটকপ, তাকে প্রশ্ন করছে ক্যাথরিন, যে তুমি তো হৃদয়ের দিক থেকে, মনের দিক থেকে এখনও সেই বর্বরই রয়ে গেছো। তো আমি আশা করছি তুমি ওই রাশিয়ান সোলজারদের কাছে, যারা তোমার বেশ কিছুটা উন্নত, যারা আমাদের থেকে অনেক বেশি সভ্য, যারা সেই সিভিলিয়ান রাশিয়ান সোলজারদের কাছে তুমি আবার নিজের চরিত্রটাকে তুলে ধরনি তো। তখন পেটকপ বলছে, আই ডিড মাই বেস্ট, আমি যতটা পেরেছি আমি করেছি। আই টুক কেয়ার টু লেট দেম নো দ্যাট উই হ্যাভ এ লাইব্রেরি, আমি অবশ্যই তাদের জানিয়েছি যে আমাদের বাড়িতে একটা লাইব্রেরি আছে। এই দেখো, এই যে বিষয়টা, বাড়িতে লাইব্রেরি রাখা, এটা কিন্তু এই ইস্টার্ন ইউরোপের যে কান্ট্রিগুলো রয়েছে, যাদের কথা আমি বলছি, বা বুলগারিয়া বিশেষ করে, এরা আগে এসব জানতোই না যে তোমার এটা একটা কালচারের মধ্যে পড়ে। একটা হাই সোসাইটির মানুষ যারা হয়, হাই প্রোফাইল যারা হয়, তাদের বাড়িতে লাইব্রেরি থাকে, এটা একটা ফ্যাশন বলতে পারো। তো এসব ছিলই না। এবার রিসেন্ট এরা ওয়েস্টার্ন কান্ট্রির সংস্পর্শে এসে এরা এখন বাড়িতে লাইব্রেরি রেখেছে, এবং একমাত্র গোটা বুলগারিয়াতে, রাইনাও বলেছিল যে গোটা বুলগারিয়াতে কারুর বাড়িতে লাইব্রেরি নেই, একমাত্র মেজর পেটকপের বাড়িতে লাইব্রেরি আছে। আর এই বিষয়টা নিয়ে, এই লাইব্রেরিটাকে নিয়ে তাদের ফ্যামিলির প্রত্যেকে অহংকার করে। আমরা দেখেছি রাইনা অহংকার করেছে এটা নিয়ে, ক্যাথরিন অহংকার করেছে, আর এখন আমরা দেখছি মেজর পেটকপও বলছেন যে তার বাড়িতে একটা লাইব্রেরি আছে,
এটা রাশিয়ান সোলজারদের তিনি জানাতে ভোলেননি। নেক্সট দেখো এরপরে কি হচ্ছে, ক্যাথরিন তখন বলছে বাট ইউ ডিড নট টেল দেম দ্যাট উই হ্যাভ অ্যান ইলেকট্রিক বেল ইন ইট, আই হ্যাভ হ্যাড ওয়ান পুট আপ। বলছে তুমি শুধু বলেছো যে আমাদের বাড়িতে লাইব্রেরি আছে, কিন্তু এটা তো বলোনি যে আমাদের লাইব্রেরিতে আবার একটা ইলেকট্রিক বেল আছে যেটা আমি লাগিয়েছি রিসেন্ট। তখন পেটকপ বলছে হোয়াট ইজ অ্যান ইলেকট্রিক বেল? ইলেকট্রিক বেল আবার কি জিনিস? এই যে লাইনটা, এই যে স্পিচটা যখন প্রথম এটা তোমার স্টেজ হয়েছিল আর্মস অ্যান্ড দ্য ম্যান, একবার ভেবে দেখো 1894 সময়টা, 1894 সালে এটা প্রথম স্টেজ হয়েছিল অ্যাভিনিউ থিয়েটারে। সেখানে যখন অডিয়েন্স শুনছে এই মেজর পেটকপের স্পিচটা যে হোয়াট ইজ অ্যান ইলেকট্রিক বেল, ইলেকট্রিক বেল কী জিনিস সেটাই জানেন না এই মেজর পেটকপ, এটা কতটা মানে হাসির রোল তুলেছিল অডিয়েন্সের মধ্যে, তারা কতটা এনজয় করেছিল এই ব্যাপারটাকে, সেটা একবার তোমরা নিশ্চয়ই ইমাজিন করতে পারছো। এবার দেখো নেক্সট কী হচ্ছে, ক্যাথরিন তখন এবার বর্ণনা করছে যে ইলেকট্রিক বেল আসলে কি। ইউ টাচ এ বাটন, বলছে একটা সুইচ আছে, সেই সুইচে তুমি টাচ করো, সামথিং টিঙ্কলস ইন দ্য কিচেন। তো কিচেনে কি হবে, একটা টিং টিং করে একটা আওয়াজ হবে, একটা ঘন্টার ধ্বনি হবে কিচেনে, অ্যান্ড দেন নিকোলা কামস আপ, আর নিকোলা বেরিয়ে আসবে। এই নিকোলার পরিচয় আমরা আগেই পেয়েছি, নিকোলা হচ্ছে এদের বাড়ির একজন কাজের লোক, সে কাজ করে এদের বাড়িতে। তো নিকোলাকে ডাকার জন্য কি করতে, ওই বেলটা কিচেনে রয়েছে, যখনই তুমি এই ঘরেতে একটা সুইচ থাকবে, সেই সুইচে তুমি ক্লিক করবে, সেই সুইচে তুমি যেই প্রেস করবে তখনই কিচেনের ভিতরে একটা আওয়াজ হবে সেই বেলটাতে, আর নিকোলা বেরিয়ে আসবে। এটা শুনে দেখো মেজর পেটকপ একটু অবাক হয়ে গেছে, দিয়ে কী বলছে, হোয়াই নট শাউট ফর হিম? আরে নিকোলাকে তো চিৎকার করেও ডাকা যায়, এর জন্য আবার এইসব বেল টেল লাগানোর কী আছে? ক্যাথরিন বলছে সিভিলাইজড পিপল নেভার শাউট ফর দেয়ার সার্ভেন্টস। তো যারা সিভিলাইজড পিপল হয়, যারা সভ্য ভদ্র সমাজের মানুষ হয়, তারা কখনো তাদের চাকর বাকরদের চিৎকার করে ডাকে না। আই হ্যাভ লার্নড দ্যাট হোয়াইল ইউ ওয়ার অ্যাওয়ে, যখন তুমি যুদ্ধে গিয়েছিলে তখন আমি এই বিষয়টা শিখেছি। কোন বিষয়টার কথা বলছে? যারা সভ্য মানুষ হয়, ভদ্র সমাজের যারা মানুষ হয়, তারা কখনোই তাদের বাড়ির চাকর বাকরদের কিন্তু চিৎকার করে ডাকে না। পেটকপ এটা শুনে বলছে ওয়েল আই উইল টেল ইউ সামথিং আই হ্যাভ লার্ন টু। বেশ, তুমি তো এটা শিখেছো, আমি তোমাকে আরেকটা জিনিস বলছি যেটা আমি শিখেছি যুদ্ধে গিয়ে, কারণ এরাও রাশিয়ান সোলজারদের সংস্পর্শে ছিল, সেখানে কি বলছে আমিও কিছু শিখেছি, সেটা আমি তোমাকে বলছি। কি দেখো কি বলছে, civilized people don't hang out their washing to dry where visitors can see it, so you'd better have all that put somewhere else। এটা বলার সময় তিনি কি করলেন, দেখো ব্র্যাকেটে লেখা আছে এখানে ইন্ডিকেটিং দ্য ক্লোথস অন দ্য বুসেস। তো এবার দেখো 1-2টা যখন শুরু হয়েছিল তার যে সেটিংটা বলা ছিল সেটা একটু ভালো করে খেয়াল করো, একবার তোমরা পাতা উল্টে পড়েও নিতে পারো সেটিংটা, যে গার্ডেনের যে সেটিংটা বলেছিল সেখানে গার্ডেনের যে পেলিংটা রয়েছে, যে তোমার বেড়াটা রয়েছে চারিদিকে, সেই বেড়ার মানে ধারে ধারে কিছু ঝোপঝাড় রয়েছে, কিছু ফ্রুট বুসেস রয়েছে, ফলের কিছু ছোট ছোট গাছ রয়েছে। সেই গাছের ওপর ক্যাথরিন কী করেছেন, তাদের বাড়ির যে সমস্ত ভিজে জামা কাপড়গুলো রয়েছে সেগুলো শুকানোর জন্য তিনি দিয়েছেন সেই বুসগুলোর ওপরে, সেই ঝোপঝাড়ের ওপরে। এইটার দিকে ইঙ্গিত করে আঙুল দেখিয়ে মেজর পেটকপ বলছে যে যারা সভ্য সমাজের মানুষ হয়, সভ্য ভদ্র লেডি যারা হয়, তারা কিন্তু কখনো তাদের বাড়ির ভিজে জামা কাপড়গুলো এই ভিজিটারদের দেখানোর জন্য এইখানে শুকোতে দেয় না সামনে, কারণ ভিজিটাররা যখন আসবে তাদের চোখের সামনে এগুলো পড়ে যাবে। তো এটা কি সভ্য মানুষদের কাজ নাকি? ক্যাথরিন এটা শুনে বলছে ও দ্যাটস অ্যাবসার্ড, কি উল্টোপাল্টা বলছে, এর কোনো মানে হয়? পল আই ডোন্ট বিলিভ রিয়েলি রিফাইন্ড পিপল নোটিস সাচ থিংস। আমি কখনো মনেই করি না যে রিফাইন্ড পিপল যারা হয়, সভ্য মানুষ যারা হয়, তারা এই সমস্ত ছোট ছোট জিনিস নোটিস করবে, এটা কখনো আমি ভাবতেই পারি না। এইবার কি হচ্ছে দেখো, সার্জিয়াস এইবার এন্ট্রি নিচ্ছে আমাদের নাটকের একটা বিশেষ চরিত্র সার্জিয়াস, যার উল্লেখ আমরা অ্যাক্ট 1-এ পেয়েছিলাম শুধুমাত্র তার একটা পোর্ট্রেট থেকে, একটা ছবি আমরা দেখতে পেয়েছিলাম যে রাইনার যে বেডরুম সেখানে সার্জিয়াসের একটা ছবি রয়েছিল, একটা পোর্ট্রেট রয়েছিল, সেটা আমরা দেখেছিলাম। সার্জিয়াস এন্ট্রি নিচ্ছে কিভাবে, নকিং অ্যাট দ্য স্টেবল গেটস। আগেই বলেছি এরা গার্ডেনে রয়েছে, গার্ডেনের একটা সাইডে স্টেবল রয়েছে, কয়েকটা মানে ঘোড়া রয়েছে সেখানে, স্টেবল একটা মানে তোমার অশ্বাগার রয়েছে সেখানে, তো সেখানে ঘোড়া রয়েছে অনেকগুলো। তো সেই স্টেবলের যে গেটটা রয়েছে, একটা তো বাড়ির গেট, বাড়ির সামনে যে ডোরটা রয়েছে, দরজা রয়েছে, তার একটা গেট, আর এদিকে তোমার এই যে অশ্বাগার যেটা রয়েছে, অশ্বশালা, তার একটা গেট রয়েছে। সেই অশ্বশালার যে গেটটা, সেই গেটের কাছে সার্জিয়াস এসেছে। সার্জিয়াস এসে চিৎকার করছে গেট নিকোলা।
তো সার্জিয়াস চিৎকার করে বলছে, আরে গেটটা খোলো নিকোলা, গেটটা খোলো। পেটকপ তখন বলছে, দেয়ার সার্জিয়াস, ওই যে সার্জিয়াস, শাউটিং। এবার পেটকপ চিৎকার করে নিকোলাকে ডাকছে, হ্যালো নিকোলা। তখন ক্যাথরিন বলছে, ও ডোন্ট সাউট পল, ইটস রিয়েলি ইজন্ট নাইস। আরে এত চেঁচিও না তো, এত চিৎকার করা ভালো দেখায় না। পেটকপ এটা শুনে, বস থামো তো। হি সাউটস লাউডার দেন বিফোর, সে আগের থেকে আরও চিৎকার করে ডাকছে নিকোলা, নিকোলার নাম ধরে চিৎকার করছে। নিকোলা এবার কী করছে, অ্যাপিয়ারিং অ্যাট দ্য হাউস ডোর, এবার দরজার সামনে নিকোলা এসে গেছে। ইয়েস স্যার। পেটকপ, আর ইউ ডেফ, তুমি কি কালা হয়ে গেছো? ডোন্ট ইউ হিয়ার মেজর সারানভ নকিং, শুনতে পাচ্ছ না মেজর সারানভ ডাকছে? ব্রিং হিম রাউন্ড দিস ওয়ে, এখানে নিয়ে এসো তাকে। এইবার দেখো, আমরা যখন ফার্স্ট অ্যাক্ট পড়ছিলাম সেখানে একদম প্রথমেই আমরা দেখেছিলাম যে রায়না তার রুমে ছিল, বেডরুমে দাঁড়িয়েছিল সে, যে ন্যাচারাল যে বিউটি বালকানস মাউন্টেন্সের এবং স্টার্সগুলোকে সে দেখছিল সেখানে রাত্রে। তখন তার মা যখন এলো দিয়ে রায়নাকে ডাকলো যখন ফার্স্ট টাইম, এই রাইনা শব্দটা কিভাবে উচ্চারণ করলো তার মা, এই যে 3টে সিলেবেল আছে রাইনাতে, রাইনা, এই ইয়েতে সে জোর দিল, রাইনা, এইটা কিন্তু উল্লেখ করেছিলেন বার্নার্ড শ। আবার এখানে দেখো যখন সার্জিয়াস এন্ট্রি নিচ্ছে, এই সার্জিয়াস সারানফের যে নামটা, এটা কিভাবে পেটকপ উচ্চারণ করছে সেটা ব্র্যাকেটে কিন্তু বার্নার্ড শ বলে দিয়েছেন। খুব ইন্টারেস্টিং, দেখো এই নামটাতে 3টে সিলেবেল আমরা দেখতে পাচ্ছি, সারানফ। তো ইনি জোর দিচ্ছেন সেকেন্ড সিলেবেলটাই, দেখো লেখা আছে, হি প্রোনাউন্সেস দ্য নেম উইথ দ্য স্ট্রেস অন দ্য সেকেন্ড সিলেবেল, সারানফ। তাহলে তিনি নিকোলাকে বললেন যে মেজর সারানফ ডাকছে, সারানফ, সেকেন্ড সিলেবেলে জোর দিচ্ছেন। নিকোলা দেখো কি বলছে, ইয়েস মেজর। তো আমাদের যে পেটকপ সাহেব ইনি হচ্ছেন একজন মেজর, মেজর পদে রয়েছেন। তখন বলছে, ইয়েস মেজর। হি গোজ ইন টু দ্য স্টেবল ইয়ার্ড, এবারে সেই যে অশ্বশালা, তার যে ইয়ার্ড সামনের অংশটা, সেখানে চলে গেল নিকোলা আস্তে আস্তে, মানে গেটটা খুলতে গেল আর। পেটকপ তখন বলছে, ইউ মাস্ট টক টু হিম মাই ডিয়ার আনটিল রাইনা টেক্স হিম অফ আওয়ার হ্যান্ডস। এই সার্জিয়াস আসছে, তুমি কিন্তু সার্জিয়াসের দেখাশোনা করো, তুমি ওর সাথে কথা বলো, যতক্ষণ না রাইনা এসে ওকে নিয়ে যাচ্ছে তোমাকেই সামলাতে হবে। কেন বলছে দেখো, এবার বলবে, হি বোরস মাই লাইফ আউট অ্যাবাউট নট প্রমোটিং হিম ওভার মাই হেড ইফ ইউ প্লিজ। তার কারণ হচ্ছে, বলছে সার্জিয়াস, কেন আমরা সার্জিয়াসের প্রমোশন করাচ্ছি না, কেন সার্জিয়াসকে আমরা মেজর থেকে জেনারেল পদে তার প্রমোশন করাচ্ছি না, এই নিয়ে সারা দিন সে আমাকে বিরক্ত করে মারে। আর এই সার্জিয়াস কী করে আমার ওপরে উঠতে চায়, মানে ইনি তো মেজর, সার্জিয়াসও একজন মেজর, আমাদের মেজর পেটকপ ইনিও মেজর পদে রয়েছেন। তো মেজর পেটকপ বলছেন, সার্জিয়াস আমারও উপর র্যাঙ্কে যেতে চাইছে, ও জেনারেল পদে যেতে চাইছে, সেই জন্য আমাকে বিব্রত করে মারে এই সার্জিয়াস সবসময়, যে কেন আমরা তাকে প্রমোট করছি না, সেই জন্য বলছে যে তুমি ওকে সামলাও। ক্যাথরিন তখন কি বলছে দেখো, হি সার্টেনলি ought to be promoted when he marries রাইনা। বলছে রাইনাকে যখন সে বিয়ে করবে অবশ্যই সে জেনারেল পদে উত্তীর্ণ হবে। কেন বলছে, কারণ একজন মা সে তার মেয়েকে নিয়ে চিন্তা করে, সে চায় যে তার মেয়ের যে স্ট্যাটাস, সোশ্যাল স্ট্যাটাস, সেটা অনেকটা উন্নত হয়ে যায়। আর সেটা তখনই হবে যখন সার্জিয়াস মেজর থেকে জেনারেল পদে উন্নীত হবে, তখন রাইনার স্ট্যাটাসটাও অনেক উঁচুতে চলে যাবে যখন বিয়ে হবে রাইনার সার্জিয়াসের সাথে। এবার কি বলছে দেখো, বিসাইডস দ্য কান্ট্রি শুড ইনসিস্ট অন হ্যাভিং অ্যাট লিস্ট ওয়ান নেটিভ জেনারেল। দেখো এইটাই আমি তোমাদের বলছিলাম এতক্ষণ, যে যুদ্ধটা যদিও বুলগারিয়া আর সার্বিয়ার মধ্যে হচ্ছে, কিন্তু বুলগারিয়ার হয়ে অ্যাকচুয়ালি লড়াই করছে রাশিয়ানরা, রাশিয়ান সোলজাররাই এদের ট্রেনিং দিয়ে তৈরি করছে। কিন্তু সমস্ত যে বড় বড় পদগুলো রয়েছে, যে জেনারেল পদগুলো রয়েছে, সেই কোনো জেনারেল পদে এরা কোনো বুলগারিয়ান সৈনিককে রাখেনি, এরা নিজেরা সেই পদে রয়েছে। এইটা হচ্ছে বুলগারিয়ার মানুষদের একটা যন্ত্রণা, এটা একটা কষ্ট, যে আমাদের যে দেশের যারা নেটিভ সৈনিক রয়েছে, যারা যুদ্ধ করছে দেশের জন্য, সেই দেশের কোনো বুলগারিয়ান ব্যক্তি জেনারেল পদে নেই, আমরা তাদের আন্ডারে কাজ করছি। কেন আমাদের মধ্যে কেউ একজন জেনারেল হতে পারবে না? সেইটা হচ্ছে ক্যাথরিন। দেখো এর ক্যাথরিনের মধ্যে কতটা প্যাট্রিয়টিক একটা চিন্তা ভাবনা রয়েছে, প্যাট্রিয়টিজম রয়েছে, এর মধ্যে যে দেশপ্রেম রয়েছে সেটা কতটা বেশি। দেখো ক্যাথরিন বলছে যে অন্ততপক্ষে একজন জেনারেলও আমাদের নেটিভ কোনো একজন বুলগারিয়ান হওয়া উচিত, সেই জন্য অবশ্যই সার্জিয়াসের উচিত ওই জেনারেল পদটা পাওয়ার। এটা শুনে পেটকপ তখন দেখো মজা করে কি বলছেন তিনি, ইয়েস সো দ্যাট হি কুড থ্রো অ্যাওয়ে হোল ব্রিগেডস ইনস্টেড অফ রেজিমেন্টস। হ্যাঁ হ্যাঁ, কেন তা নয়, কেন জেনারেল পদ পাওয়া উচিত নয়, নিশ্চয়ই পাওয়া উচিত। আর যখন ও জেনারেল পদ পাবে তখন শুধু একটা রেজিমেন্ট নয়, গোটা একটা ব্রিগেডকেই ও সর্বনাশের, মানে গোটা একটা ব্রিগেডের সর্বনাশ করে দেবে, তাদেরও মৃত্যুর মুখে ঠেলে দেবে। কেন এই কথা বলছে? কারণ আগেই বলেছিলাম যে সার্জিয়াস হচ্ছে একটা রোম্যান্টিক টেম্পারের সোলজার।
সোলজারিংয়ের যে স্কিল দরকার, যে প্রফেশনাল যে স্কিলগুলো দরকার, তার কোনোটাই সার্জিয়াসের মধ্যে নেই। সার্জিয়াস ভাবে যে ব্যাটেল গ্রাউন্ড, যেটা যুদ্ধক্ষেত্র, সেটা রোম্যান্টিসিজম প্রদর্শন করার একটা জায়গা। সেই জন্য সে কোনো রুলস রেগুলেশন না মেনে, রাশিয়ান সোলজারদের কথা না শুনে, কোনো রকম এটিকেটের ধার না ধরে সে কি করেছে, সে গিয়ে আক্রমণ করে দিয়েছে একেবারে সেই গোলন্দাজ বাহিনীর ওপর। ভেবে দেখো একবার কতটা স্টুপিড ছিল সার্জিয়াস এই আক্রমণটা করার পিছনে। এরা হচ্ছে তরোয়াল নিয়ে যুদ্ধ করছে, আর সামনে যে সৈন্যবাহিনী রয়েছে, যে রেজিমেন্টটা রয়েছে, তাদের হাতে মেশিন গান রয়েছে, এরা আক্রমণ করছে গিয়ে সেখানে। তো এই তো নিমেষের মধ্যে শেষ হয়ে যাবে। তো সার্জিয়াস এত বড় মূর্খ যে পুরো রেজিমেন্টটাকেই ও মানে মৃত্যুর মুখে ফেলে দিয়েছিল। ভাগ্য ভালো ছিল সার্জিয়াসের যে ওদের গুলি শেষ হয়ে গিয়েছিল বা অন্য অ্যামিউনিশন ভুল করে পাঠিয়ে দিয়েছিল, সেই জন্য 10 মিনিট ওরা গুলি করতে পারেনি। যদি পারতো তাহলে আগেই ব্লান্সলি বলেছিল যে কি ঘটতো সেখানে। তো ডিয়ার ফ্রেন্ডস, এই যে সার্জিয়াস, মেজর পেটকভ তো জানেই ঘটনাটা যে সার্জিয়াসের কি স্কিল রয়েছে যুদ্ধক্ষেত্রে। সেই জন্য মেজর পেটকভ বলছে যে ও যে পদে আছে সেটাই ভালো, যদি ওকে আমরা জেনারেল বানিয়ে দিই তাহলে ও গোটা একেবারে আমাদের যে ব্রিগেড রয়েছে, ব্রিগেড হচ্ছে অনেকগুলো তোমার রেজিমেন্টকে একসঙ্গে বলা হয় ব্রিগেড, সেই ব্রিগেডের যে হেড হয় তাকে বলা হয় জেনারেল। তাহলে সমগ্র ব্রিগেডটাকেই বলছে ও মৃত্যুর মুখে ফেলে দেবে যদি ওকে জেনারেল বানানো হয়। নেক্সট কি বলছে দেখো, ইট ইজ নো ইউজ মাই ডিয়ার, হি হ্যাজন্ট দ্য স্লাইটেস্ট চান্স অফ প্রমোশন আনটিল উই আর কোয়াইট শিওর দ্যাট দ্য পিস উইল বি এ লাস্টিং ওয়ান। সার্জিয়াসের প্রমোশন পাওয়ার কোনো চান্সই নেই। হ্যাঁ, সার্জিয়াস একজন ভালো জেনারেল তখনই হতে পারবে যখন কোনো যুদ্ধ হবে না, দেশে পিস বিরাজ করবে, তখন সার্জিয়াস একজন ভালো জেনারেল হতে পারবে। এটাও উনি একটা মজা করে বললেন, মানে একটা টোন কেটে তাকে বলছেন, টন্ট করছে সার্জিয়াসকে, যে সার্জিয়াসের যে স্কিল, জেনারেলশিপের যে স্কিল, যেহেতু কোনো স্কিল নেই সার্জিয়াসের জেনারেলশিপে, সেই জন্য যখন যুদ্ধ হবে না তখন সার্জিয়াস খুব ভালো জেনারেল, কারণ তখন তো তাকে কোনো কাজই করতে হবে না। আর যখনই যুদ্ধ লাগবে তখনই সার্জিয়াসের যে স্কিল সেটা সে দেখাবে এবং আমাদের যে সৈন্যবাহিনী তাকে সে মৃত্যুর মুখে ঠেলে দেবে। এইবার এই কথা শুনে, এই কথা যখন বললো, এবার নিকোলা দেখো কি বলছে, অ্যাট দ্য গেট অ্যানাউন্সিং, মানে অলরেডি সে সার্জিয়াসকে নিয়ে চলে এসছে গেটের কাছে, গেট খুলে দিয়েছে। গেট খুলে নিকোলা এবার বলছে, মানে অ্যানাউন্স করছে যে আগেকার দিনে যেমন রাজা মহারাজরা যখন আসতেন তখন অ্যানাউন্স করতো সামনে একজন, তো সেই রকমভাবে অ্যানাউন্স করছে নিকোলা, মেজর সার্জিয়াস সারানভ, মেজর সার্জিয়াস সারানভ হাজির হচ্ছেন আপনাদের সামনে। হি গোজ ইন টু দ্য হাউস অ্যান্ড রিটার্নস প্রেজেন্টলি উইথ এ থার্ড চেয়ার। অলরেডি তোমরা দেখেছিলে যে গার্ডেনের ভিতরে যে টেবিলটা ছিল সেখানে 2টো চেয়ার রাখা ছিল। এবার প্রবেশ করছে সার্জিয়াস, সেই জন্য আর একটা চেয়ার নিয়ে নিকোলা হাজির হয়ে গেল। নিকোলার মধ্যে কিন্তু যে তোমার কমন সেন্স সেটা প্রচণ্ড রকমের রয়েছে, খুবই চালাক চতুর একটা তোমার বাড়ির কাজের লোক এই নিকোলা, সেই জন্য সাথে সাথে তাকে বলতে হলো না, সে একটা চেয়ার নিয়ে হাজির হয়ে গেল বাড়ি থেকে। এবার কি হচ্ছে দেখো, নেক্সট এগিয়ে যাই আমরা। হুইচ হি প্লেসেস অ্যাট দ্য টেবিল, সে টেবিলের কাছে চেয়ারটা রেখে দিল। হি দেন উইথড্রস, তারপরে সে চলে গেল বাড়িতে। মেজর সার্জিয়াস সারানভ, ডিয়ার ফ্রেন্ডস, এইবার খেয়াল করো, এইখান থেকে শুরু হচ্ছে সার্জিয়াসের বর্ণনা। আর তোমাদের আগেই বলেছিলাম, আমরা যখন সিজ টুপস টু কঙ্কার পড়ছিলাম সেখানে আমরা দেখতে পেয়েছি যখন ক্যারেক্টারের যে বর্ণনা করা হয় সেখানে খুব ছোট করে এক কথা দু কথায় বলে ছেড়ে দেওয়া হয়, কিন্তু এখানে দেখো যখন ক্যারেক্টারের বর্ণনা বার্নার্ড শ দেবেন, এত ইলাবোরেট ওয়েতে তিনি বর্ণনা করেন প্রত্যেকটা ক্যারেক্টারে, তার বাইরে থেকে কেমন, ভিতর থেকে কেমন, সব কিছু তিনি এত ডিটেলসে বর্ণনা করেন পুঙ্খানুপুঙ্খভাবে। দেখো এখানে তার মানে ভ্রু থেকে তার একদম থুতনি পর্যন্ত, চিন পর্যন্ত তিনি একটা একটা করে বর্ণনা করবেন যে কেমন দেখতে সার্জিয়াসকে। তারপরের যে অংশটা, এটা তো একটা বড় এসে। তো আগে আমরা ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সের বর্ণনা কি দিয়েছেন বার্নার্ড শ, সেটা আগে আমরা একটু দেখে নিই। দেখো, মেজর সার্জিয়াস সারানভ, এটা হচ্ছে এনার নাম। দ্য অরিজিনাল অফ দ্য পোর্ট্রেট ইন রাইনাস রুম, রাইনার বেডরুমে যে ছবিটা রাখা ছিল, যে চিত্রটা রাখা ছিল, পোর্ট্রেটটা, সেই পোর্ট্রেটে যিনি ছিলেন ইনিই সেই ব্যক্তি, ইনি সেই অরিজিনাল সার্জিয়াস। তোমাদের কাছে যেটা প্রশ্ন থাকবে, আমার অলরেডি আমরা ফার্স্ট অ্যাক্ট পড়ে ফেলেছি, তোমরা একবার বলার চেষ্টা করো যে এই যে পোর্ট্রেটটা রাইনার বেডরুমের কোথায় রাখা ছিল। আমরা 2টো জায়গা দেখেছিলাম যেখানে বিভিন্ন জিনিসপত্র রাখা ছিল। একটা হচ্ছে চেস্ট অফ ড্রয়ার, অনেকগুলো ড্রয়ার ছিল, তার যে চেস্ট, সেই ড্রয়ারের চেস্টে আমরা দেখেছিলাম যে কিছু পেপার ব্যাক নভেল ছিল সেখানে রাখা, সেখানে চকলেট ক্রিমের কিছু বক্স রাখা ছিল আমরা দেখেছিলাম।
এইবার তোমরা বলো যে সেখানে ড্রেসিং টেবিলও ছিল একটা রায়না, তো সেই ড্রেসিং টেবিলে এই ছবিটা রাখা ছিল নাকি চেস্ট অফ ড্রয়ারের ওপরে এই ছবিটা রাখা ছিল? তো আশা করছি তোমরা বলতে পারবে, না হলে একবার তোমরা দেখে নাও ফার্স্ট অ্যাক্টের যে সেটিংটা, সেখানে তোমরা দেখবে যে এই যে ছবিটা যে চিজেলের ওপর রাখা ছিল সেটা ওই চেস্ট অফ ড্রয়ারে ছিল, ঠিক আছে? তো সেখানে চিত্রটা আমরা অলরেডি দেখেছিলাম সার্জিয়াসের, সেই সার্জিয়াস ইনি। এরপরে কি বলছে, এনার বর্ণনা দেখো দিচ্ছে, সার্জিয়াস কেমন দেখতে, সার্জিয়াস কি ইজ এ টল রোম্যান্টিক্যালি হ্যান্ডসাম ম্যান উইথ দ্য ফিজিক্যাল হার্ডিহুড, দ্য হাই স্পিরিট। তো সার্জিয়াসকে দেখতে অত্যন্ত সুন্দর, এই খুবই হ্যান্ডসাম একজন ব্যক্তি এবং টল, খুব লম্বা। ব্লাঞ্চলি যিনি নায়ক আমাদের এই ড্রামার, তার যখন বর্ণনা বার্নার্ড শ করেছিলেন কতটা সিম্পল দেখো, ব্লাঞ্চলির মধ্যে কোনো তোমার ডিস্টিংগুইশড কোনো ক্যারেক্টারিস্টিক্স নেই, সে একদম সাধারণ একটা মানুষ, মিডল স্ট্যাচারের মানে মধ্যম হাইটের মানুষ, স্টাউট যদিও ব্লাঞ্চলি, কিন্তু হ্যান্ডসাম না। কিন্তু সার্জিয়াস অত্যন্ত হ্যান্ডসাম, টল এবং ফিজিক্যাল হার্ডিহুড মানে বেশ শক্তপোক্ত দৃঢ় শরীর সার্জিয়াসের, বেশ শক্তিশালী। হাই স্পিরিট, উচ্চ তোমার এর মধ্যে স্পিরিট রয়েছে, খুব স্পিরিটেড ম্যান একটা। অ্যান্ড দ্য সাসকেপ্টিবল ইমাজিনেশন অফ অ্যান আনটেমড মাউন্টেনিয়ার চিপটেন। এই চিপটেন, মাউন্টেনিয়ার চিপটেন মানে কি, পাহাড়ি অঞ্চলের যে জনজাতি হয়, একটা ট্রাইব হয়, পাহাড়ি ট্রাইব, সেই পাহাড়ি জনজাতির যে হেড হয়, চিফ যে হয়, তার মতন এর মধ্যে কি রয়েছে, একটা আনটেমড ভাব রয়েছে। আনটেমড হচ্ছে তোমার, আমরা বলতে পারি এটাকে যে অদম্য, একটা অনিয়ন্ত্রিত, তার মধ্যে কি রয়েছে, ইমাজিনেশান রয়েছে। এই যে বলেছে সাসকেপ্টেবল ইমাজিনেশান, অর্থাৎ সংবেদনশীল একটা কল্পনা শক্তি, যেটা উচ্চাকাঙ্ক্ষা যেটা থাকে একটা তোমার ট্রাইবের, পার্বত্য এলাকার যে ট্রাইবগুলো হয় তার যে প্রধান হয়, তার মধ্যে যে ইমাজিনেটিভ ক্যাপাসিটি থাকে, সেটা সার্জিয়াসের মধ্যে রয়েছে। ডিয়ার ফ্রেন্ডস, এই গুণটা হচ্ছে যে সার্জিয়াসের মধ্যেও যে বারবারিজম রয়েছে, মিডিল এজের মধ্যযুগের যে বর্বরতা, সেটা সার্জিয়াসের মধ্যেও যে রয়েছে ক্যারেক্টারে, সেইটা দেখাচ্ছে কিন্তু এই অংশের যে বর্ণনাটা। নেক্সট দেখো কি বলছে, বাট হিজ রিমার্কেবল পার্সোনাল ডিস্টিংশন ইজ অফ এ ক্যারেক্টারিস্টিক্যালি সিভিলাইজ টাইপ। এইখানে দেখো কি বলছে, কিন্তু এর সাথে সাথে এই বারবারিজমের সাথে সার্জিয়াসের চরিত্রে কিন্তু সিভিলাইজড একটা দিকও রয়েছে তার ক্যারেক্টারের মধ্যে। অর্থাৎ সার্জিয়াসের যে ক্যারেক্টারটা না, এটা হচ্ছে তোমার দ্বৈত ভাব রয়েছে এর মধ্যে। সার্জিয়াসের মধ্যে বারবারিজম রয়েছে, সার্জিয়াসের মধ্যে মডার্নিটি রয়েছে, তার মধ্যে যে ইমাজিনেশান, ইস্টার্ন ইমাজিনেশান সেটাও রয়েছে, আবার তার মধ্যে ওয়েস্টার্ন লজিক্যালিটি সেটাও রয়েছে, রিজনিং এবিলিটি সেটাও রয়েছে। তাহলে যুক্তিবাদও রয়েছে, কল্পনা শক্তিও রয়েছে, তার মধ্যে বর্বরতাও রয়েছে, তার মধ্যে আধুনিকতাও রয়েছে। তা এই যে একটা দ্বৈত ভাব সার্জিয়াসের চরিত্রে রয়েছে, এইটাকে এইখানে তুলে ধরছেন বার্নার্ড শ আমাদের সামনে। নেক্সট দেখো কি বলছে, তার আরও কিছু শারীরিক বর্ণনা দিচ্ছে এখানে। দ্য রিজেস অফ হিজ আইব্রোজ, তার ভ্রুর যে শেষের অংশটা, রিজ যেটা, সেটা কেমন, কার্ভিং উইথ অ্যান ইন্টারোগেটিভ টুইস্ট রাউন্ড দ্য প্রজেকশনস অ্যাট দ্য আউটার কর্নার্স। সেই ভ্রুটার যেটা একদম শেষ প্রান্তে যখন আমরা পৌঁছে যাচ্ছি, সেটা এমনভাবে কার্ভ নিয়েছে যেন একটা কোয়েশ্চেন মার্ক মনে হচ্ছে দেখে সেটাকে, যে ভ্রুটা হয় সেটা একদম শেষ প্রান্তে এমনভাবে বাঁকা ভ্রুটা সার্জিয়াসের, যেন একটা কোয়েশ্চেন মার্ক, একটা চিহ্ন কোয়েশ্চেনের, এরকম কত মানে পুঙ্খানুপুঙ্খ বর্ণনা করছে দেখো ওনার মুখটার। এরপরে দেখো কি বলছেন, তারপরে কি আছে দেখো, হিজ জেলাসলি অবজারভ্যান্ট আই। সার্জিয়াসের চোখ কেমন, সার্জিয়াসের চোখ হচ্ছে জেলাসলি অবজারভ্যান্ট, তার মানে ঈর্ষান্বিত কিন্তু অত্যন্ত তীক্ষ্ণ দৃষ্টি, অবজারভ্যান্ট। এইখানে ঈর্ষা, এটা কিসের প্রতীক, এটাও দেখো ওই তোমার ইস্টার্ন বারবারিজমের প্রতীক। আর অবজারভেশনের যে শক্তি, এই যে লজিক্যালিটি, রিজনিং পাওয়ার, তীক্ষ্ণ দৃষ্টি, এটা হচ্ছে ওয়েস্টার্ন কালচারের প্রতীক। তাহলে এখানেও দেখতে পাচ্ছি আমরা, তার চোখের মধ্যেও কিন্তু বার্নার্ড শ কত সুন্দরভাবে বর্ণনা করেছেন দুটো অ্যাডজেক্টিভের মাধ্যমে, তার মধ্যে যে দ্বৈত সত্তা রয়েছে, যে একটা কন্ট্রাডিক্টারি ক্যারেক্টারিস্টিক্স রয়েছে, সেটাকে তুলে ধরেছেন উনি। নেক্সট দেখো কি বলছি, হিজ নোজ, এবার তার নাকের কথায় আসা যাক। নাকটা কেমন, থিন, পাতলা, সরু, কিন মানে হচ্ছে এখানে তোমার সূক্ষ্ম এবং লম্বা। আর কি বলেছে, অ্যান্ড অ্যাপ্রিহেন্সিভ ইন স্পাইট অফ দ্য পাগনাসিয়াস হাই ব্রিজ অ্যান্ড লার্জ নস্ট্রিলস। আচ্ছা, এর অর্থ কি হবে এখানে দেখো, মানে ক্যাপাবল অফ আন্ডারস্ট্যান্ডিং, পাগনাসিয়াস হাই মানে কি, পাগনাসিয়াস হাই ব্রিজ। আচ্ছা, ব্রিজ কোন অংশটা বলছে, টিপ অফ দ্য নোজ, নাকের যে একদম সামনের অংশটা, সেটা হচ্ছে কেমন, সেটা খুব উন্নত,
হাই পাগনাসিয়াস, এবং যেটা তোমার এখানে বর্ণনা এসছে দেখো অ্যাপ্রিহেনসিভ, অর্থাৎ বুঝতে সক্ষম সব কিছু, মানে সমস্ত কিছুর গন্ধ সে আগে থেকে পেয়ে যায় আর কি, এরকম একটা বর্ণনা করছে। এবং লার্জ নস্ট্রিল, তার যে নাসারন্ধ্র সেটা বেশ বড় আকারের, অর্থাৎ যেটা বোঝা যাচ্ছে যে অত্যন্ত হ্যান্ডসাম একটা তোমার অ্যাপিয়ারেন্স সার্জিয়াসের রয়েছে। উন্নত তার নাসিকা, উন্নত নাক, বেশ উঁচু রিজটা, এবং নাসারন্ধ্রগুলো বেশ বড়। সাথে সাথে এর আরও কিছু বর্ণনা দিয়েছে দেখো, হিজ অ্যাসার্টিভ চিন, তার চিন মানে হচ্ছে এখানে থুতনি যেটা, সেটা হচ্ছে অ্যাসার্টিভ। অ্যাসার্টিভ মানে কি দৃঢ়, অত্যন্ত শক্ত দৃঢ় তার চিনটা। এর নেক্সট এবার কি বলেছে দেখো এই অংশটাই, উড নট বি আউট অফ প্লেস ইন এ প্যারিসিয়ান স্যালন। আচ্ছা, প্যারিসিয়ান স্যালন হচ্ছে প্যারিসের একটা মনুমেন্ট, একটা জায়গা যেখানে তোমার সমস্ত বিউটিফুল লেডি যারা হয়, অ্যারিস্টোক্রেটিক সোসাইটির যারা লেডি হয়, তারা সেখানে একত্রিত হয়, এবং সাথে অনেক হ্যান্ডসাম পিপল, অনেক হ্যান্ডসাম ম্যান সেখানে আসে। তো সেই রকম একটা জায়গা, মানে তুমি বলতে পারো যে একটা ফ্যাশনেবল একটা এরিয়া, যেখানে সেই অঞ্চলের সমস্ত সুপুরুষ যারা হয় তারা এক জায়গায় হয় সেখানে গিয়ে। তো সেরকম একটা জায়গাতে যদি সার্জিয়াসকে নিয়ে গিয়ে রাখা হয়, সার্জিয়াসও সুন্দরভাবে ফিট হয়ে যাবে সেখানে, এইটাই এই বর্ণনাতে আমরা দেখতে পেলাম। এক কথাই বলবো, অত্যন্ত সুপুরুষ এবং হ্যান্ডসাম একজন ব্যক্তি হচ্ছে এই সার্জিয়াস, এবং এর চরিত্রের মধ্যে আমরা একটা দ্বৈত ভাব একটা দেখতে পাই। এর পরের যে অংশটা রয়েছে শুরু হচ্ছে যেখান থেকে, শোয়িং দ্যাট দ্য ক্লেভার ইমাজিনেটিভ বারবারিজম হ্যাজ অ্যান অ্যাকিউট ক্রিটিক্যাল ফ্যাকাল্টি, এইখান থেকে স্টার্ট হচ্ছে, আর বর্ণনাটা শেষ হচ্ছে গিয়ে দেখো, লেস রিজার্ভড ইন সিউইং হার এনথুসিয়াজম, এইখানে গিয়ে শেষ হচ্ছে। এই যে পুরো অংশটা, এত বড় একটা প্যাসেজ, এটা শুধু বর্ণনা নয়, এটা বলতে পারি বার্নার্ড শয়ের একটা এসে, এটা সম্পূর্ণ একটা এসে। তোমরা যদি অফ স্টাডিজ পড়ে থাকবে, সেই আকারের, একই আকারের একটা এসে এটা। এবার এর প্রত্যেকটা শব্দের, প্রত্যেকটা লাইনের বাংলা করা অত্যন্ত কঠিন, এর ট্রান্সলেশন করা খুব মুশকিল। তবুও আমি তোমাদের চেষ্টা করছি এখানে যতটা সম্ভব, যতটা ওভারঅল একটা আমি তোমাদের ভাষা বলে দিচ্ছি এর অর্থ। শোয়িং দ্যাট দ্য ক্লেভার ইমাজিনেটিভ বারবারিয়ান হ্যাজ অ্যান অ্যাকিউট, এখানে ক্লেভার ইমাজিনেটিভ বারবারিয়ান কাকে বলা হয়েছে? সার্জিয়াসকে বলা হয়েছে। has an acute critical faculty which has been throwing into intensive activity by the arrival of western civilization in the Balkans। তার মানে কি, এই যে ক্লেভার ইমাজিনেটিভ বারবারিয়ান সার্জিয়াস, যার মধ্যে এখনও তোমার মিডল এজের যে বারবারিয়ান, তাদের যে ইমাজিনেটিভ ক্যাপাসিটি যেটা সার্জিয়াসের মধ্যে রয়েছে, এই সার্জিয়াসের মধ্যে এই শুধুমাত্র ইমাজিনেটিভ ক্যাপাসিটি নেই, ওয়েস্টার্ন সিভিলাইজেশনের আগমন যখন বালকানসে ঘটেছিল, এখানে আমরা বুলগারিয়া ধরে নিচ্ছি, বুলগারিয়াতে যখন ওয়েস্টার্ন সিভিলাইজেশনের আগমন ঘটেছে, সেই পাশ্চাত্য সংস্কৃতির আবির্ভাবের সাথে সাথেই সার্জিয়াসের মধ্যেও কী হয়েছে, একটা ক্রিটিক্যাল ফ্যাকাল্টির আগমন ঘটেছে। আমি তোমাদের বললাম না যে রিজনিং পাওয়ার, লজিক্যাল যে ফ্যাকাল্টি, লজিক দিয়ে বিশ্লেষণ করার শক্তি, এটা ওয়েস্টার্ন সিভিলাইজেশনের দান, তারা নিয়ে এসছে ইস্টার্ন কান্ট্রিগুলোতে। সেই বিষয়টাও এই বারবারিক সার্জিয়াসের মধ্যেও, চরিত্রের মধ্যেও কিন্তু প্রস্ফুটিত হয়েছে এই অ্যাক্টিভিটিটা। আর ওয়েস্টার্ন সিভিলাইজেশনের আগমন যখন বালকানসে ঘটল, তার ফার্স্ট রেজাল্ট কী ছিল? দ্য রেজাল্ট ইজ প্রিসাইজলি হোয়াট দ্য অ্যাডভেন্ট অফ 19th century থট ফার্স্ট প্রডিউসড ইন ইংল্যান্ড। ঠিক যে প্রভাবটা 19th century শুরুতে ইংল্যান্ডে ঘটেছিল, অর্থাৎ ইংল্যান্ডে যখন 19th century আগমন ঘটে, তার সাথে সাথে একটা বিশেষ ঘটনা ঘটেছিল, একটা বিশেষ দার্শনিক চিন্তা ভাবনা এসেছিল ইংল্যান্ডে, যেটার নাম হচ্ছে বায়রনিজম। এই বায়রনিজম যেমন ইংল্যান্ডে 19th century শুরুতে ঢুকেছিল, ঠিক একইভাবে বালকানসে যখন ওয়েস্টার্ন সংস্কৃতির আগমন ঘটল, তখন সার্জিয়াসের মতন যে বারবারিক যারা, তাদের ভিতরে যে ইমাজিনেটিভ ক্যাপাসিটি, তার সাথে সাথে একটা বিশেষ গুণ ওয়েস্টার্ন কান্ট্রি, যেটা ওয়েস্টার্ন যে সংস্কৃতি, সেটা হচ্ছে লজিক্যাল ক্যাপাসিটি, রিজনিং এবিলিটি, পাওয়ার অফ অবজারভেশন, অ্যাকিউট অবজারভেটিং পাওয়ার, এইগুলো কিন্তু তাদের মধ্যে জাগতে শুরু করলো। তো সার্জিয়াসের যে ক্যারেক্টার, সেখানেও আমরা দেখতে পাচ্ছি এই যে গুণটা, তোমার যেটা দেখো এখানে বলেছে অ্যাকিউট ক্রিটিক্যাল ফ্যাকাল্টি, সেটাও সার্জিয়াসের মধ্যে রয়েছে। অর্থাৎ যে বললাম না যে দ্বৈত ভাব রয়েছে, দ্বৈত সত্তা বিরাজ করছে সার্জিয়াসের মধ্যে, যেমন সে ইমাজিনেটিভ, তেমনই লজিক্যাল, তেমনই অবজারভ্যান্ট।
ডিয়ার ফ্রেন্ডস, বাইরনিজম কী জিনিস? বাইরনিজম বলতে এখানে বোঝানো হয়েছে ওই একই রকমভাবে দ্বৈত সত্তা, অর্থাৎ বায়রনের যে ক্যারেক্টার সেটা হচ্ছে সেই বায়রনের ক্যারেক্টারের মধ্যে যেমন কনজারভেটিজম রয়েছে, ঠিক একইভাবে রিভলিউশনারি একটা তোমার স্পিরিট বায়রনের মধ্যে ছিল। দুটো জিনিস রয়েছে, কনজারভেটিজমকেও তিনি সাপোর্ট করেন, আবার তোমার রিভলিউশনারি যে ব্যাপারটা সেটাকেও তিনি সাপোর্ট করেন। তিনি ইমাজিনেটিভ ক্যাপাসিটিও তার মধ্যে রয়েছে, আবার লজিক্যাল এবিলিটিও তার মধ্যে রয়েছে। এই যে দ্বৈত সত্তার যে মিশ্রণ, মিক্সচার অফ ডুয়ালিটি, এই জিনিসটাই যেমন বাইরনিজমের মধ্যে ছিল, সেই একই জিনিস সার্জিয়াসের চরিত্রের মধ্যেও এসেছে ওয়েস্টার্ন সংস্কৃতির আগমনের সাথে সাথে। এইবার দেখো কি বলছে, বাই হিজ ব্রুডিং। এবার এটা কিভাবে ঘটলো? সার্জিয়াসের মধ্যে এই যে পরিবর্তন, তার যে দ্বৈত সত্তা, ইমাজিনেটিভ ক্যাপাসিটিস যেটা সে তোমার বংশগতভাবে পেয়েছে, তার সাথে সাথে এই যে তার মধ্যে অ্যাকিউট লজিক্যাল এবিলিটিটা এসেছে, এটা কিভাবে ঘটলো, এই কীভাবে দ্বৈত সত্তার আবির্ভাব হচ্ছে সার্জিয়াসের মধ্যে, তার বর্ণনা করছে। বাই হিজ ব্রুডিং অন দ্য পারপিচুয়াল ফেলিওর নট অনলি অফ আদার্স বাট অফ হিমসেলফ টু লিভ আপ টু হিজ আইডিয়াস। এবার দেখো বাই 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 বারবার আসছে, বাই হিজ ব্রুডিং, পরের লাইনে দেখো বাই হিজ কনসিকুয়েন্ট সিনিক্যাল স্কর্ন, আবার তারপরে দেখো বাই হিজ জেজিউন ক্রেডুলিটি, তারপরে দেখো এগিয়ে চলো বাই হিজ হুইনসিংস অ্যান্ড মকারিস। এইভাবে চলতে চলতে এই বাই 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 বাইগুলো দিয়ে তুমি চলে এসো এই 5 লাইন পরে, হি হ্যাজ অ্যাকুয়ার্ড দ্য হাফ ট্র্যাজিক হাফ আইরনিক এয়ার। এইটার সঙ্গে অ্যাড করো, আগে শেষেরটা পড়ে নাও। সার্জিয়াস হ্যাজ অ্যাকুয়ার্ড দ্য হাফ ট্র্যাজিক অ্যান্ড হাফ আইরনিক এয়ার। সার্জিয়াসের চরিত্রের মধ্যে ঠিক যেমন বাইরনিজমের ক্ষেত্রে ছিল, সার্জিয়াসের ক্যারেক্টারের মধ্যে একটা হাফ ট্র্যাজিক, কিছুটা ট্র্যাজিক, কিছুটা স্যাড, কিছুটা ডিজেক্টেড একটা ভাব, আর কিছুটা হাফ আইরনিক, কিছুটা জগৎ সম্পর্কে যে একটা উদাসীন দৃষ্টি, মানে একটা সব কিছুর প্রতি একটা অবিশ্বাস, একটা সিনিক্যাল একটা দৃষ্টিভঙ্গি, সব কিছুকে হালকাভাবে নেওয়া, হেসে উড়িয়ে দেওয়া, এই যে ভাবটা, এই দুটো বৈশিষ্ট্য কিভাবে সার্জিয়াসের মধ্যে এলো, সেইটাই ওপরের ওই বাই 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 বাইগুলো দিয়ে বোঝাচ্ছে। কিসের দ্বারা কিসের দ্বারা কিসের দ্বারা এইটা এসেছে সার্জিয়াসের মধ্যে। তো প্রথম দেখো কি বলেছে, বাই হিজ ব্রুডিং অন দ্য পারপিচুয়াল ফেলিউর নট অনলি অফ আদার্স বাট অফ হিমসেলফ টু লিভ আপ টু হিজ আইডিয়াস। তার মানে কি, সার্জিয়াস ব্রুডিং করেছে, সার্জিয়াস মেডিটেট করেছে, সে গভীরভাবে চিন্তা করেছে যে সার্জিয়াসের মধ্যে যে আইডিয়ালসগুলো রয়েছে, যে আইডিয়ালসগুলোকে নিয়ে সার্জিয়াস যুদ্ধক্ষেত্রে গিয়েছিল, যে রোম্যান্টিক আইডিয়ালসগুলো তার মধ্যে ছিল, সেই আইডিয়ালসগুলো ফেলিওর হয়েছে, সেগুলো ব্যর্থ হয়েছে সেখানে গিয়ে যখন সে বাস্তবের সম্মুখীন হয়েছে। এইটা সার্জিয়াস দেখেছে, এই যে ব্যর্থতাটা, এই ব্যর্থতা এটা কি আমার নাকি অন্য মানুষদের যারা কমন পিপুল তারা দেখতে পায়নি আমার এই আইডিয়ালসগুলোকে, এটা এক হচ্ছে তাদেরও ব্যর্থতা, সাথে সাথে সার্জিয়াস ব্রুডিং করেছে যেটা আমারও ব্যর্থতা, যে আমার যে আইডিয়ালসগুলো ছিল সেগুলোকে বলেছে টু লিভ আপ টু হিজ আইডিয়াস। টু লিভ আপ, এগুলোকে কি আমি বাস্তবে রূপ দিতে পেরেছি? আমি কি এগুলোকে বাস্তবে আনতে পেরেছি, দেখাতে পেরেছি অ্যাক্টিভিটির মাধ্যমে? না। তাহলে সার্জিয়াস চিন্তা করছে গভীরভাবে তার অ্যাকশানগুলোকে নিয়ে, যে সে কোন রোম্যান্টিক আইডিয়ালসগুলো নিয়ে যুদ্ধক্ষেত্রে প্রবেশ করেছিল, আর যুদ্ধক্ষেত্রে যখন সে ফিরলো, সেই যে তার বাস্তব অভিজ্ঞতা হলো সেই রিয়ালিটিস যুদ্ধের, তার ফলে তার মধ্যে কি পরিবর্তন সেইটা দেখো। আর কি বলেছে, বাই হিজ কনসিকুয়েন্ট সিনিক্যাল স্কর্ন ফর হিউম্যানিটি। এর ফলে যখন বাস্তবের সম্মুখীন সার্জিয়াস হলো, তার ফলে তার মধ্যে একটা সমগ্র মানব সভ্যতার প্রতি, সমগ্র মানব জাতির প্রতি তার একটা সিনিক্যাল স্কর্ন চলে এসছে। সে ওই যে বললাম সব কিছুকে হেসে উড়িয়ে দেওয়া, সব কিছুর প্রতি একটা অবিশ্বাস, একটা বিতৃষ্ণার ভাব একটা চলে এসছে সার্জিয়াসের মধ্যে সমগ্র মানব জাতির প্রতি। by his genuine credulity as to the absolute validity of his concepts and the unworthiness of the world in this regarding him, সার্জিয়াস ভাবছে তার যে আইডিয়ালসগুলো এগুলো এতটাই উচ্চ মার্গের আদর্শ যেগুলো মর্যাদা দেওয়ার ক্ষমতা সাধারণ মানুষের যোগ্যতাতে নেই। ঠিক আছে, এইটা হচ্ছে এর মিনিং। নেক্সট দেখো কি বলেছে, বাই হিজ উইনসিং অ্যান্ড মকারিজ আন্ডার দ্য স্টিং অফ পিটি ডিসইলিউশন। এইটা খেয়াল করো, হুইচ এভরি আওয়ার স্পেন্ট এবং মেন ব্রিংস টু হিজ সেন্সিটিভ অবজারভেশন। সার্জিয়াসের যে সেন্সিটিভ অবজারভেশন, তার যে কিন দৃষ্টি, সেই দৃষ্টিটা প্রত্যেকটা ঘন্টা যখন সে মানুষের মধ্যে ছিল, এখানে আমরা ধরে নেব সৈনিকদের মধ্যে, যুদ্ধক্ষেত্রে সে যখন কাটিয়েছে, সেই যে গ্রিম রিয়ালিটি সার্জিয়াস ফেস করেছে সেখানে গিয়ে, তার ফলে তার মধ্যে একটা ডিসইলিউশনমেন্ট ঘটে গেছে। তার যে একটা ভ্রান্ত ধারণা ছিল
যুদ্ধের প্রতি সেটা ভেঙে গেছে, মানুষের প্রতি সেটা ভেঙে গেছে। তো এই বিষয়টাই সার্জিয়াসের মধ্যে একটা পরিবর্তন নিয়ে এসছে, একটা ডুয়ালিটির ক্রিয়েট করেছে সার্জিয়াসের মধ্যে। তারপরে দেখো কি বলেছে, এইবার খুব সুন্দর একটা তোমার কম্প্যারিজন করবে সার্জিয়াসের সঙ্গে। কার কম্প্যারিজন করবে? বাইরনিজমের কথা বলেছিল, যে বাইরনের মধ্যে এই ক্যারেক্টারিস্টিক্সটা ছিল, সেটা বাইরন দেখিয়েছিলেন কার মাধ্যমে? একটা কবিতার মাধ্যমে, একটা চরিত্রের মাধ্যমে, সেটাকে চাইল্ড হ্যারল্ড। তো এইখানে খেয়াল করো কি বলেছে, লাইনটা একবার আমরা পড়ি। দ্য মিস্টেরিয়াস মুডিনেস, দ্য সাজেশন অফ এ স্ট্রেঞ্জ অ্যান্ড টেরিবল হিস্ট্রি that has left nothing but undying remorse by which Childe Harold fascinated the grandmothers of his English contemporaries. Beautiful line. এখানে কি বলতে চাইছে, যে বাইরন একটা কবিতা লিখেছিলেন চাইল্ড হ্যারল্ডস পিলগ্রিমেজ, সেখানে যে মেন ক্যারেক্টারটা ছিল চাইল্ড হ্যারল্ড, অ্যাকচুয়ালি এই চাইল্ড হ্যারল্ড হচ্ছে বাইরনেরই অল্টার ইগো। তুমি বলতে পারো এটা অটোবায়োগ্রাফিক্যাল একটা কবিতা। সেখানে চাইল্ড হ্যারল্ড গোটা বিশ্ব ভ্রমণে বেরোচ্ছে, সে ট্রাভেল করছে, বহু দেশ সে ঘুরছে, বহু মানুষের সম্মুখীন সে হচ্ছে, অনেক হিস্ট্রিক্যাল ক্যারেক্টারের সংস্পর্শে সে আসছে, অনেক হিস্ট্রিক্যাল ইভেন্টের সম্মুখীন সে হচ্ছে। এর ফলে চাইল্ড হ্যারল্ডের মধ্যে যে এক্সপিরিয়েন্স তৈরি হয়েছিল জগৎ সম্পর্কে, তার মধ্যে যে দেখো এই যে মুডিনেসের কথা বলেছে, আনডাইং একটা তার মধ্যে একটা তোমার প্রভাব বিস্তার করেছিল তার এই ভ্রমণগুলো। এর ফলে চাইল্ড হ্যারল্ডের মধ্যে এমন একটা চার্ম তৈরি হয়েছিল তার ক্যারেক্টারে, যে চার্মটা ছিল, যে এত দেশ ভ্রমণ করার ফলে, এত অভিজ্ঞতা অর্জন করার ফলে জগৎ সম্পর্কে চাইল্ড হ্যারল্ড যে চার্মটা অর্জন করেছিল, সেটা কন্টেম্পোরারি ইংলিশ সোসাইটির যে ইংলিশ রমণীরা, যারা তোমার উইমেন অফ ইংল্যান্ডের সমস্ত মহিলাদের প্রতি, ইংল্যান্ডের সমস্ত মহিলারা চাইল্ড হ্যারল্ডের চার্মে অভিভূত হয়েছিল, তারা ফ্যাসিনেটেড হয়ে গিয়েছিল এই ক্যারেক্টারটার প্রতি। যখন তারা এই কবিতাটা পড়তো, তখন চাইল্ড হ্যারল্ড যে চরিত্রটা, এটাতে তারা ফ্যাসিনেটেড হয়ে যেত। ঠিক একইভাবে এই সার্জিয়াসের যে ক্যারেক্টার, যেটা সার্জিয়াস অর্জন করতে পেরেছে এখানে, এই যে যুদ্ধে যাওয়ার ফলে, এই যে রোম্যান্টিসিজম নিয়ে গেল যুদ্ধে, তারপর তার ডিসইলিউশনমেন্ট ঘটলো, সেখানে সে এক্সপিরিয়েন্স পেলো জগৎ সম্পর্কে, এর ফলে যে ক্যারেক্টারটা তৈরি হয়েছে সার্জিয়াসের মধ্যে, তার দ্বারা কিন্তু বুলগারিয়ার যে সমস্ত মহিলারা রয়েছে তারাও ফ্যাসিনেটেড হয়ে যাচ্ছে সার্জিয়াসের যে চার্ম সেটাকে দেখে। এইটাই হচ্ছে এর মিনিং। ডিয়ার ফ্রেন্ডস, এবার আমরা দেখো এগিয়ে যাই। ইট ইজ ক্লিয়ার দ্যাট হিয়ার অর নো হোয়ার ইজ রাইনাস আইডিয়াল হিরো। আপনাদের চোখের সামনে সেই আইডিয়াল হিরো, রাইনার হিরো, যাকে ফার্স্ট একটা রাইনা দেখো সেই ওয়ার্শিপ করছিল ছবিটাকে উপরে তুলে পুজো করার মতন, তাকে সেই আইডিয়াল হিরো দাঁড়িয়ে আছে, এই সেই সার্জিয়াস সেরানভ। ডিয়ার ফ্রেন্ডস, নেক্সট দেখো কি বলছে, ক্যাথরিন ইজ হার্ডলি লেস এনথুসিয়াস্টিক অ্যাবাউট হিম দ্যান হার ডটার অ্যান্ড মাচ লেস রিজার্ভড ইন সিউইং হার এনথুজিয়াজম। যেমন চাইল্ড হ্যারল্ডের প্রতি ইংলিশ মহিলারা ফ্যাসিনেটেড হয়ে থাকতো, ঠিক একইভাবে বুলগারিয়ার যে সমস্ত ওম্যান, তারাও কিন্তু সার্জিয়াসের চরিত্রে মন্ত্রমুগ্ধ। ঠিক একইভাবে রাইনা যতটা না মন্ত্রমুগ্ধ, তার থেকে বরং বেশি মন্ত্রমুগ্ধ হচ্ছে এই ক্যাথরিন, এবং রাইনার থেকে তার যে প্যাশন, তার যে সার্জিয়াসের প্রতি তার যে ফ্যাসিনেটেড এই ভাবটা, সেটা সে বেশি মাত্রায় একটু দেখিয়ে ফেলে। রাইনা তবু একটু রিজার্ভ, সে পুরোটা দেখায় না, কিন্তু ক্যাথরিন যেন আরও বেশি করে দেখাচ্ছে সে কতটা এনামার্ড বাই দ্য চার্মস অফ সার্জিয়াস, সেইটা সে দেখাচ্ছে। ডিয়ার ফ্রেন্ডস, এবার দেখো কি, অ্যাজ হি এন্টার্স ফ্রম দ্য স্টেবল গেট, ব্যাস এইখানে আমাদের এসে, মানে বার্নার্ড শয়ের একটা ছোটোখাটো এসে বলতে পারো তুমি, এটা কমপ্লিট হয়ে গেল, একটা ফিলোসফিক্যাল পিস। এই সিউইং থেকে একদম এনথুজিয়াজম পর্যন্ত, এনথুজিয়াজম পর্যন্ত এই একটা এসে আমরা পড়ে ফেললাম, শেষ হয়ে গেল। এইবার শুরু হচ্ছে, আবার আমরা আমাদের ড্রামাতে ফিরে আসছি। অ্যাজ হি এন্টার্স ফ্রম দ্য স্টেবল গেট, যেই সার্জিয়াস স্টেবল গেট থেকে প্রবেশ করলো, সি রাইজেস, সি মানে এখানে ক্যাথরিন পেটকপ, ক্যাথরিন সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালো তাকে সম্মান জানানোর জন্য, সম্মান প্রদর্শনের জন্য। ইফিউসিভলি, কেমন অত্যন্ত উচ্ছ্বাসপূর্ণভাবে, আহা হা সার্জিয়াস এসেছে, বাবরে। সার্জিয়াস যে চার্মটা ক্রিয়েট করেছিল বুলগারিয়ার মেয়েদের প্রতি, সেটা আমরা এই মহিলা তোমার ক্যাথরিনের ভিতরেও আমরা দেখতে পাচ্ছি। সার্জিয়াসের আগমনের সাথে সাথে সে উঠে দাঁড়াচ্ছে, যেমন কোনো রাজা মহারাজা যখন যুদ্ধ জয় করে ফেরে, তখন যে অন্দরমহলের যে রানীরা থাকে তারা যেরকম উচ্ছ্বাস প্রদর্শন করে, সেই ক্যাথরিনও যেন সেই রকম উচ্ছ্বাস প্রদর্শন করছে তাকে দেখে, তো গ্রিট করার জন্য তাকে। পেটকপ ইজ distinctly less disposed to make a fuss about him. পেটকপের মধ্যে কোনো এরকম তোমার পেটকপ কোনো উচ্চবাচ্য করছেন না সার্জিয়াসকে দেখে। সার্জিয়াস তিনি খুব হালকাভাবেই নিজের কাজ করে যাচ্ছেন।
তার মধ্যে তেমন কোনো আমরা উৎসাহ দেখতে পাচ্ছি না সার্জিয়াসকে নিয়ে, কারণ সে সার্জিয়াসের ক্যারেক্টার সম্পর্কে সম্পূর্ণভাবে পরিচিত। সার্জিয়াসের যে কতটুকু মিলিটারি স্কিল সে খুব ভালো করেই দেখেছে সেখানে গিয়ে, সেই জন্য তার কোনো উচ্চাকাঙ্ক্ষাও নেই সার্জিয়াসকে নিয়ে, আর তার মধ্যে কোনো উৎসাহ আমরা দেখছি না তাকে মানে অভ্যর্থনা জানানোর। যদিও সেই অভ্যর্থনা জানাচ্ছে, দেখো পেটকপ বলছে হিয়ার অলরেডি সার্জিয়াস গ্ল্যাড টু সি ইউ, এসো সার্জিয়াস চলে এসছো তুমি, তোমাকে দেখে খুশি হলাম, জাস্ট এইটুকু একটা মানে একটা ড্রাই একটা অভিবাদন জানালো তাকে। ক্যাথরিন, মাই ডিয়ার সার্জিয়াস, সি হোল্ডস আউট বোথ হার হ্যান্ড, সে দু হাত সার্জিয়াসের দিকে বাড়িয়ে দিল, কিসের জন্য? কিস করার জন্য। এটা তাদের অভিবাদন জানানোর একটা পদ্ধতি। সে দু হাত বাড়িয়ে দিল ক্যাথরিন সার্জিয়াসের দিকে, মাই ডিয়ার সার্জিয়াস বলে। সার্জিয়াস কিসিং দেম উইথ স্ক্রুপুলাস গ্যালেন্ট্রি, একদম একটা তোমার গ্যালেন্ট্রি মানে কি, সেই যে তোমার শিভালরাস যে সোলজার মিডিল এজে তারা যেভাবে তোমার মহিলাদের প্রতি শিষ্টাচারমূলক আচরণ করতো তাদের দেখে, ঠিক সেইভাবে তার দুই হাত কিস করছে সার্জিয়াস। কিস করে কি বলছে? মাই ডিয়ার মাদার, ইফ আই মে কল ইউ সো, আমি কি আপনাকে মা বলতে পারি? যদি আমি বলতে পারি তাহলে আমি মাই ডিয়ার মাদারই বলবো। এটা শুনে পেটকপ তখন ড্রাইলি শুষ্কভাবে বলছে যে মাদার ইন ল সার্জিয়াস, মাদার ইন ল, শাশুড়ি বলো, শাশুড়ি, মা নয়। সিট ডাউন, বসো, অ্যান্ড হ্যাভ সাম কফি, একটু কফি খাও। সার্জিয়াস তখন বলছে থ্যাংক ইউ, নান ফর মি। সে একবার থ্যাংক ইউ বলে সে তখন একবার তাকিয়েছে, পেটকপ কী করছিলেন তখন, তার হাতে সিগারেট ছিল, তিনি কগন্যাক অর্ডার করেছেন, অর্থাৎ এক পাত্র মদও অর্ডার করেছেন, সাথে আবার তার আমরা দেখতে পাচ্ছি যে কফি কাপও রয়েছে, সে কফিতে তিনি কগন্যাক মিশিয়ে খান, ঠিক আছে। এবার দেখো সে এইরকম অবস্থায় তাকে দেখছে, ব্যাকেটে লেখা আছে হি গেটস অ্যাওয়ে ফ্রম দ্য টেবল with a certain distance from Petkov's enjoyment of it and posts himself with conscious dignity against the rail of the steps leading to the house. সার্জিয়াস কী করলো, এটা দেখে একটুখানি সরে গেল, একটু অহংকারপূর্ণভাবে একটু এগিয়ে গেল। কেন এগিয়ে গেল? কারণ সার্জিয়াস দেখছে যে একটা যুদ্ধক্ষেত্র, এরকম একটা, সেই যুদ্ধক্ষেত্রে গিয়ে সার্জিয়াসের সমস্ত যে রোম্যান্টিক আইডিয়ালসগুলো সেগুলো ভেঙে চুরমার হয়ে গেছে, যুদ্ধ সম্পর্কে তার যে ধারণাগুলো ছিল সেই আদর্শগুলো ভেঙে গেছে। সেই ডিসইলিউশনমেন্ট নিয়ে সার্জিয়াস যখন ফিরেছে, সে এসে দেখছে যে মেজর পেটকপ কত হালকাভাবে এখানে মদ নিয়ে তোমার কফি নিয়ে সে এনজয় করছে এগুলো টেবিলে, তার মধ্যে কোনো পরিবর্তন নেই, কোনো তো একটা সিরিয়াসনেস নেই, কোনো গ্রেভিটি নেই। এটা দেখে সার্জিয়াস ব্রিটিশ নাই, সে সরে যাচ্ছে সেখান থেকে, বলছে না না, কী বলছে দেখো এখানে কী বললো, নান ফর মি, না না আমার দরকার নেই। ক্যাথরিন তখন বলছে ইউ লুক সুপার সার্জিয়াস, কত সুন্দর লাগছে তোমাকে, দ্য ক্যাম্পেন হ্যাজ ইমপ্রুভড ইউ সার্জিয়াস, এই যে তুমি যুদ্ধে গিয়েছিলে এটা তোমার মধ্যে অনেক পরিবর্তন এনেছে, অনেক ইমপ্রুভ করেছে তোমাকে। এভরিবডি হিয়ার ইজ ম্যাড অ্যাবাউট ইউ, আমাদের এখানে তো সবাই তোমার জন্য পাগল সার্জিয়াস। উই ওয়ার অল ওয়াইল্ড উইথ এনথুজিয়াজম অ্যাবাউট দ্যাট ম্যাগনিফিসেন্ট ক্যাভালরি চার্জ, যে ক্যাভালরি চার্জটাকে একটা স্টুপিডিটির এক্সাম্পল হিসেবে ব্লাঞ্চলি বলেছিল, সেই ক্যাভালরি চার্জ সম্পর্কে ক্যাথরিনের কত উচ্চাকাঙ্ক্ষা, কত সে বলছে ম্যাগনিফিসেন্ট, কত মহান সেই তুমি ক্যাভালরি চার্জ করেছিলে, ঘোড়ায় চড়ে যে আক্রমণটা তুমি করেছিলে সেটা কতই না মহান ছিল, সেই জন্য এখানকার সবাই পাগল তোমাকে নিয়ে সার্জিয়াস। সার্জিয়াস শুনে তখন বলছে দি গ্রেভ আইরনি ম্যাডাম, ইট ওয়াজ দ্য ক্র্যাডেল অ্যান্ড গ্রেভ অফ মাই মিলিটারি রেপুটেশন, এই যুদ্ধই ছিল, এই ক্যাভালরি চার্জটাই ছিল আমার যে মিলিটারি যে তোমার সম্মান, যে রেপুটেশন, সেই সৈনিক হিসেবে আমার সম্মানের সূচনা এবং সমাপ্তি, এই দুটোই ছিল এই ক্যাভালরি চার্জটা। সূচনা কেন? কারণ সার্জিয়াস রোম্যান্টিক আইডিয়ালস নিয়ে গিয়েছিল যে আমি বীরের মতন যুদ্ধ করব, সেটাই সে করতে চেয়েছিল, একদম চিৎকার করে ওয়ার ক্রাই করে হাতে তরোয়াল নিয়ে চোখে আগুন নিয়ে সে ঝাঁপিয়ে পড়েছিল তাদের বিরুদ্ধে, একটা গোলন্দাজ বাহিনীর বিরুদ্ধে। সেই সার্জিয়াসের সেই যে সূচনাটা তার মিলিটারি, সে ভেবেছিল এইটাই হয়তো আমার রেপুটেশনের সূচনা, এইবার হয়তো আমাকে পুরস্কৃত করা হবে, আমাকে প্রমোট করা হবে, কিন্তু সেটাই দাঁড়ালো তার সমাপ্তি। কারণ সে কি করেছিল, রাশিয়ান অফিসারদের সমস্ত আদেশ অমান্য করে যুদ্ধের সমস্ত রীতি রেওয়াজ, যুদ্ধের রুলস অ্যান্ড রেগুলেশনকে ভায়োলেট করেছিল সার্জিয়াস, সেই জন্য তার শাস্তি হওয়া উচিত, প্রমোশন তো দূরের কথা। তো এই লাইনটা তোমরা নোট করো, এটা খুব ইম্পর্টেন্ট লাইন। আচ্ছা আমি শেষে বরঞ্চ তোমাদের যে প্রধান প্রধান লাইন সেগুলো কোটেশানগুলো বলে দেবো, এইটা নোট করে নাও তোমরা এখন, যে ইট ওয়াজ দ্য ক্র্যাডেল অ্যান্ড গ্রেভ অফ মাই মিলিটারি রিপুটেশন। এখানে দুটো প্রশ্ন আসতে পারে, এটার বক্তাকে, অ্যান্সার হবে সার্জিয়াস। ইট বলতে কি বোঝানো হয়েছে? দ্য ক্যাভালরি চার্জ, দ্য ম্যাগনিফিসেন্ট ক্যাভালরি চার্জ। ওকে, সার্জিয়াস হাউ, ক্যাথরিন হাউসো, ক্যাথরিন বলছে কেন এরকম কেন বলছো, ক্র্যাডেল আর গ্রেভ কেন বলছো তুমি? সার্জিয়াস তখন বলছে আই ওন দ্য ব্যাটেল দ্য রং ওয়ে হোয়েন আওয়ার ওয়ার দি রাশিয়ান জেনারেলস আর লুজিং ইট দ্য রাইট ওয়ে।
যুদ্ধের যে সমস্ত নিয়ম কাউন সেইগুলো মেনে সঠিক নিয়মে যুদ্ধ করে আমার রাশিয়ান বন্ধু যারা জেনারেল ছিলেন তারা যুদ্ধটা হারতে বসেছিলেন, আর আমি নিয়ম লঙ্ঘন করে যুদ্ধটাকে জিতেছিলাম। কোনটা ভালো, নিয়ম মেনে হেরে যাওয়া নাকি নিয়ম ভঙ্গ করে যুদ্ধে জয়লাভ করা, কোনটা ভালো? তখন দেখো আর একটু পড়ে নিই আমরা। ইন শর্ট আই আপসেট দেয়ার প্ল্যান। সোজা কথায় বলতে গেলে রাশিয়ান সোলজারদের যে প্ল্যানগুলো ছিল সেগুলোকে আমি ধ্বস্ত করে দিয়েছিলাম, সেগুলোকে আমি ভেঙে দিয়েছিলাম। অ্যান্ড উন্ডেড দেয়ার সেলফ এস্টিম, আর এই কারণে তাদের আত্মসম্মান বোধে আঘাত লেগেছে যে একজন বুলগারিয়ান সাধারণ মেজর একজন, সে কী করে আমাদের আদেশ অমান্য করে এইভাবে যুদ্ধের নিয়ম লঙ্ঘন করে যুদ্ধ জয়লাভ করতে পারে, যদি জয়লাভই করেছে, জিতেছে যুদ্ধ। Two Cossack colonels had their regiments routed on the most correct principles of scientific warfare. কোসাক হচ্ছে টার্কিশ ট্রাইব একটা, দুজন কোসাক কর্নেল, তারা তাদের যে রেজিমেন্টগুলো ছিল সেগুলোকে তারা ডিফিট করে ফেলেছিল, তারা হারিয়ে ফেলেছিল। তারা যখন লিড করছিল দুটো রেজিমেন্টকে, সার্জিয়াসের যে রেজিমেন্ট ছিল তারা জয়লাভ করেছিল, কিন্তু দুজন কোসাক কর্নেল ছিল তারা যুদ্ধের সমস্ত এটিকেট, সায়েন্টিফিক ওয়ারফেয়ার, বৈজ্ঞানিক যে যুদ্ধের পদ্ধতি কৌশল সেই সব মেনে তারা যুদ্ধ করতে গিয়েছিল, কিন্তু তারা হেরে ফিরে এসেছিল এই দুজন কোসাক কর্নেল। টু মেজর জেনারেলস গট কিল্ড, দুজন রাশিয়ান মেজর জেনারেল তারা মারা গিয়েছিল যুদ্ধ করতে গিয়ে অ্যাকর্ডিং টু মিলিটারি এটিকেট, যুদ্ধের সমস্ত রীতি রেওয়াজ মেনে, সমস্ত নিয়ম কানুন মেনে দুজন রাশিয়ান সোলজার যুদ্ধ করতে গিয়ে মারা পড়েছিল, জেনারেল ছিল তারা। দুজন কোসাক কর্নেল তারা হেরে গিয়েছিল নিয়ম মেনে যুদ্ধ করে, আর আমি জয়লাভ করেছি, আমি জিতিয়েছি আমাদের রেজিমেন্টকে। দ্য টু কর্নেলস আর নাও মেজর জেনারেলস। এইবার আপনি দেখুন এর রেজাল্টটা কী হলো। এই রেজাল্টের ফলেই সার্জিয়াসের মধ্যেই ডিসইলিউশনমেন্ট এসেছে। সার্জিয়াস বলছে রেজাল্ট হলো সেই মেজর জেনারেল কর্নেল, সেই যারা তোমার টু কর্নেলস যারা ছিল কোসাক কর্নেল, তাদের পদোন্নতি ঘটেছে, তারা এখন জেনারেল হয়ে গেছে, তারা মেজর জেনারেল হয়ে গেছে। আই অ্যাম স্টিল এ সিম্পল মেজর, আর আমি সিম্পল মেজরই রয়ে গেলাম, আমার পদোন্নতি ঘটলো না। এদিকে তারা হারিয়েছিল তাদের রেজিমেন্টগুলোকে যুদ্ধে, আমি জিতিয়েছিলাম, কিন্তু আমি নিয়ম না মেনে যুদ্ধ করেছিলাম, কিন্তু জিতেছি তো, তাহলে আমার প্রমোশন পাওয়ার কথা, কিন্তু পেয়েছে তারা। ডিয়ার ফ্রেন্ডস, এখানে ব্যাপারটা হচ্ছে এটাই যে সার্জিয়াস যুদ্ধটাকে কিন্তু অন্যান্য প্রফেশনের মতন নেয় না। যেমন অন্যান্য প্রফেশনে যখন তুমি যুক্ত হবে সেখানে পদোন্নতি করতে গেলে সেই যে অর্গানাইজেশন তার সমস্ত নিয়ম কানুন মেনে তোমাকে চলতে হবে, তোমাকে ওবিডিয়েন্ট সার্ভেন্ট হয়ে থাকতে হবে উপর মহলে। সার্জিয়াসের কাছে কিন্তু এটা অপমানজনক। সার্জিয়াস ভাবে যুদ্ধ হচ্ছে শক্তি শৌর্য প্রদর্শনের জায়গা, এটা অন্যান্য কোনো প্রফেশনের মতো নয়, এটা একটা তোমার খুবই সম্মানের একটা জায়গা যেখানে আমরা শক্তি শৌর্য যত প্রদর্শন করতে পারবো, যত দেশপ্রেমের প্রদর্শন করতে পারবো, তত আমাদের উন্নতি ঘটবে, পদোন্নতি ঘটবে। কিন্তু এটা একেবারেই নয়। এই যে ভ্রান্ত ধারণা সার্জিয়াসের মধ্যে ছিল সেইটা ভেঙে গেছে এর ফলে, যখন সার্জিয়াসের পদোন্নতি ঘটেনি, উল্টে পদোন্নতি ঘটেছে সেই কোসাক কর্নেল দুজনের যারা হারিয়ে দিয়েছিল তাদের রেজিমেন্টগুলোকে। নেক্সট, ক্যাথরিন, ইউ শ্যাল নট রিমেন সো সার্জিয়াস, তুমি কখনোই শুধু মেজর হয়ে থাকবে না সার্জিয়াস। দ্য উইমেন আর অন ইউর সাইড, আমাদের বুলগারিয়ার সমস্ত মহিলারা তোমার সাথে রয়েছে। অ্যান্ড দে উইল সি দ্যাট জাস্টিস ইজ ডান টু ইউ, আমরা দেখে নেবো, আমরা সমস্ত মহিলা যারা রয়েছি আমরা সকলে দেখে নেবো যাতে তোমার পদোন্নতি হয়, তোমার সাথে যাতে ন্যায় বিচার হয়, সেটা আমরা দেখব, তোমার কোনো চিন্তা নেই। সার্জিয়াস তখন বলছি, ইট ইজ টু লেট, অনেক দেরি হয়ে গেছে। আই হ্যাভ অনলি ওয়েটেড ফর দ্য পিস টু সেন্ড ইন মাই রেজিগনেশন, আমি শুধু অপেক্ষা করছিলাম যে কখন শান্তি চুক্তিটা হবে, আর পিস ট্রিটি অলরেডি হয়ে গেছে, আমি রেজিগনেশন পাঠিয়ে দিয়েছি। পেটকপ তখন অবাক হয়ে বলছে, ড্রপিং হিজ কাপ ইন হিজ অ্যামেজমেন্ট, কাপটা রেখে তিনি অবাক হয়ে বলছে, ইউর রেজিগনেশন সার্জিয়াস, তুমি রেজিগনেশন পাঠিয়ে দিয়েছো? ক্যাথরিন বলছে, ও ইউ মাস্ট উইথড্র ইট সার্জিয়াস, তোমার উচিত এটাকে ফিরিয়ে নেওয়া, উইথড্র করে নেওয়া। সার্জিয়াস তখন কি বলছে রেজলিউশনের সাথে, আই নেভার উইথড্র, এই লাইনটা মার্ক করো, এই লাইনটা আবার আসবে এই নাটকেই আমাদের। সার্জিয়াস বলছে, আমি কখনো উইথড্র করি না, আমি কিছু ফিরিয়ে নিই না। পেটকপ তখন ভেক্সড হয়ে অবাক হয়ে বলছে, নাও হু কুড হ্যাভ সাপোজড ইউ ওয়ার গোয়িং টু ডু সাচ এ থিং সার্জিয়াস, কে ভাবতে পেরেছিল যে এরকম একটা ঘটনা তুমি ঘটাবে সার্জিয়াস? সার্জিয়াস তখন উইথ ফায়ার, অত্যন্ত উত্তেজিত হয়ে সার্জিয়াস তখন বলছে, এভরি ওয়ান দ্যাট নিউ মি,
যে যে আমাকে চিনতো তারা সবাই এটাই ভেবেছিল যে আমি এটাই করব, এটাই আমার ক্যারেক্টার। বাট এনাফ অফ মাই সেলফ, আচ্ছা আমার কথা তো অনেক হলো, অ্যান্ড মাই অ্যাফেয়ার্স, আমি যা যা করেছি সেসব নিয়ে তো অনেকক্ষণ আলোচনা হলো। হাউ ইজ রাইনা? রাইনা কেমন আছে? অ্যান্ড হোয়ার ইজ রাইনা? রাইনা কোথায় আছে? ডিয়ার ফ্রেন্ডস, আজ আমরা এতটাই রাখবো। নেক্সট ক্লাসে এরপর থেকে আমরা পড়ব। তো তোমরা অবশ্যই এখান থেকে যেগুলো প্রধান প্রধান কোটেশনগুলো রয়েছে সেগুলো অবশ্যই নোট করবে তোমরা। যেমন এই ইট ওয়াজ দ্য ক্র্যাডেল অ্যান্ড গ্রেভ অব মাই মিলিটারি রেপুটেশন, এটা নোট করো। তারপরে তুমি নোট করো আই নেভার উইথড্র, এটা এই কোটেশনটা তুমি নোট করো। হি হ্যাজ অ্যাকোয়ার্ড দ্য হাফ ট্র্যাজিক হাফ আইরনিক এয়ার, এটা নোট করো, এখানে হি বলতে সার্জিয়াস। তুমি এখান থেকে নোট করো ক্লেভার ইমাজিনেটিভ বারবারিয়ান কাকে বলা হয়েছে? সার্জিয়াসকে বলা হয়েছে। আনটেমড মাউন্টেনিয়ার চিফটেন কাকে বলা হয়েছে? সার্জিয়াসকেই বলা হয়েছে। তারপরে তুমি এখানে নোট করো যে এই বিষয়টা নোট করো যে একজনও কোনো বুলগারিয়ান সোলজার জেনারেল পদে নেই। মেজর পেটকফের বাবা 98 ইয়ার্স, 98 বছর জীবিত ছিলেন এবং তিনি হেলদিয়েস্ট ছিলেন পুরো বুলগেরিয়ার মধ্যে। তিনি জীবনে কখনো স্নান করেননি। আর এখানে ফিলিপ্পো পলিসের একজন ইংলিশম্যানের কথা হয়েছে যিনি রোজ সকালে উঠে ঠান্ডা জলে স্নান করেন। তো ফ্রেন্ডস, আজকে এতটাই থাকলো, দেখা হচ্ছে পরের ভিডিওয়। থ্যাংকস ফর ওয়াচিং, কিপ স্মাইলিং অ্যান্ড স্টে ব্লেসড।